করব সব ক্লাসই রেকর্ডিং আমি একটা একটা প্লেলিস্ট করে দিয়ে রাখবো। আপনারা খালি প্লেলিস্টটা চেক করবেন। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে আমাদের এই ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রফেশনাল লাইফে যাতে হাই এথিক্যাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারি। তো এটা সোনালী ইউনিভার্সিটির আমি মনে করি খুবই একটা ফরওয়ার্ড লুকিং ভিশন যে তারা এই ধরনের একটা কোর্স ডিপার্টমেন্টে ইন দ্য ডিপার্টমেন্ট অফ সিএসই তারা এড করলো। কারণ আপনারা অনেক অন্যান্য ইউনিভার্সিটিতে খোঁজ নিয়ে দেখবেন যে ইথিক্সের জন্য আলাদা কোনো কোর্স নাই। হয়তো ক্লাসে ক্লাসে স্যাররা কিছু আলোচনা করে, বাট আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু এথিক্সের ইম্পর্টেন্স অনেক। ইনফ্যাক্ট যে কোনো বিজনেসেই এথিক্সের গুরুত্ব অনেক। এটা আমরা একটু পরেই দেখবো এই যে পড়ানোর ভিতরেই আছে যে কেন এথিক্সটা পড়া দরকার, স্পেশালি ইন দ্য পার্সপেক্টিভ অফ বিজনেস অ্যান্ড প্রফেশনালিজম। তো ওই যে বললাম যে যেহেতু আমার মর্নিং ব্যাচের স্টুডেন্টরা হয় কি এইচএসসি স্টুডেন্ট, তো ওরা ওইভাবে ফলো করতে পারে না, কারণ ওরা তো এখনো প্রফেশনাল ওয়ার্ল্ডে ঢুকে নাই, এগুলো এক্সপিরিয়েন্স করে কম। বাট মোটামুটি ডে ব্যাচ এবং ফ্রাইডে ব্যাচটা বেশ ভালোই এনজয় করে, তারা তাদের থেকে রেসপন্সও ভালো পায়। তো আমি এক্সপেক্ট করবো যে আপনারা ক্লাসের মাঝখানে মাঝখানে আমরা কনভারসেশন করব, আমি কিছু বলবো, আপনারাও কিছু রেসপন্স করবেন। এইভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হবে, আইডিয়াটা ক্লিয়ার হবে, আমরা কোশ্চেনের অ্যান্সার গুলা ভালো দিতে পারবো। ঠিক আছে স্যাররা? তো কথাবার্তা বলবেন, হ্যাঁ, মাঝে মধ্যে একটু যখন আমি কোশ্চেন করব এগুলো কোশ্চেনের উত্তর দিবেন, এগুলোর মধ্যে কোনো নাম্বার নাই। আর আগেই বললাম কোনো রাইট ও রং অ্যান্সার নাই, আপনি যা বলবেন সেটাই রাইট। হ্যাঁ, ফ্যাক্টটা আসবে হচ্ছে তখনই যখন আপনি এই রাইট অ্যান্সারটাকে নিজের ভাষায় ডিফেন্ড করার চেষ্টা করবেন। আপনার আপনার কোনো একটা সিচুয়েশন আমি যখন আপনাকে দিব, এই সিচুয়েশনে আপনার ফিলিংসটা আপনি যদি সঠিকভাবে ইংলিশে লিখতে পারেন, বাস কাজ শেষ। নাম্বারের কোনো অভাব হবে না। আচ্ছা, তো আমরা একটু যাই, নামাজের সময় আমরা আবার 15 মিনিটস এর মতো ব্রেক দিব, ব্রেকের পরে আবার আসবো। জি স্যার, 15 মিনিটস এর মতো ব্রেক দেন। 15-20 মিনিটস এর মতো আমরা একটু ব্রেক পাবো। আপনারা ক্লাসেই থাকবেন, সমস্যা নাই, রেকর্ডিংও চলতে থাকবে। আহ, জি স্যার, জি স্যার। তো এই সময়ের মধ্যে আমরা একটু তাইলে জাস্ট খালি এই মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বলে দেই। মার্কস ডিস্ট্রিবিউশন অন্যান্য ক্লাসের মতোই, আমাদের অ্যাটেন্ডেন্স 10%, অ্যাটেন্ডেন্সে 10, তারপর কুইজ, কুইজ মিডের আগে একটা হবে পরে একটা হবে, দুইটার এভারেজ, সেখানেও 10। একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ছোট একটা সাইজের অ্যাসাইনমেন্ট থাকবে, ওটাতেও 10। এগুলো মিডের পরে থাকবে অ্যাসাইনমেন্ট। আর মিড টার্মে 30, ফাইনালে 40। এটা মোটামুটি সব সব জায়গায় সেম, টোটাল 100%। এই হলো আমাদের মার্কসের ডিস্ট্রিবিউশনটুকু। বুঝছেন স্যাররা? অন্যান্য থিওরি কোর্সের মতোই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা একটু আজান দিয়েই দিছে। আচ্ছা যাক, নামাজের পরেই শুরু করি। তো এখন বাজে হচ্ছে 6টা 20-এর মতো, তো 6টা 50-এ, সরি 50 না, অনেক বেশি হয়ে যায়। কত, 30, 35, ওই তো 40-এর দিকে আমি আবার কথা শুরু করবো, হ্যাঁ। হ্যালো। জি স্যার, শুনতে পারতেছি স্যার। হ্যাঁ, 6টা 40-এর দিকে আমরা কথা শুরু করবো, ক্লাসটা আবার আহ, ইয়ে করবো। ঠিক আছে, আপনারা থাকেন এখানেই, জয়েন থাকেন, সমস্যা নেই। স্যার এখন লিভ নেই, পরে ক্রিয়েট করিয়েন আরেকটা। আপনি পরে জয়েন করেন, সমস্যা নেই, পরে জয়েন করেন, ওকে স্যার। মানে এই লিঙ্কেই থাকবে আর কি। ওকে স্যার।
হ্যালো? স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? জি স্যার জি শুনতে স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার যাচ্ছে। ওকে। তো আমরা ১ম এই কিছু টার্মস দেখি, টার্মিনোলজি দেখি। তো একটা বিষয় আগে একটু বলে রাখি স্যার, এখানে আপনাদের তেমন কিছুই মুখস্থ করতে হবে না। আম কারণ হচ্ছে এই স্লাইডে বা আপনাদের টেক্সট বই ক্লাসরুমে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে আমাদের টেক্সট বই। এটা থেকে আমরা স্টাডি করব, পড়াশোনা করব। কিন্তু ঐরকম মুখস্থ কোনো কিছু পরীক্ষায় আসবে না। ঠিক আছে? যে আপনি ধরেন কথার কথা এতগুলা লেখা আছে মোরালিটি, ইথিক্স, হ্যান-ত্যান মুখস্থ করে গেলেন, পরীক্ষায় আসলো। কিছু লিখতে পারলেন, কিছু লিখতে পারলেন না। এগুলা এখানে নাই। হ্যাঁ? আমি কোনোদিনও আপনাকে বলব না ভার্চু বলতে কি বুঝো, মোরালিটি বলতে কি বুঝো? অ্যা বা মোরালিটির সংজ্ঞা দাও। এরকম কোনো কিছু নাই। কারণ এগুলা সম্ভবও না। আমাদের মতো একটা বয়সে মুখস্থ করতে বললেও যে পারবেন, এরকম সম্ভব না। তো এখানে সব প্রশ্নই একটু সিচুয়েশন বেসড হবে। একটা স্টোরি থাকবে। স্টোরিটা আপনি পড়বেন। পড়ে আপনার যেদিকে মনে হয় সেদিকে অ্যান্সার দিবেন। অবশ্যই আমাদের পড়ার সাথে সংশ্লিষ্ট এবং লজিকের সাথে সংশ্লিষ্ট অ্যান্সার দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পড়বো অনেক কিছুই, কিন্তু এগুলো একটাও পরীক্ষায় আসবে না। সোজা কথা। আচ্ছা। তাহলে দেখি আমরা ১ম এ একটু টার্মিনোলজি গুলো একটু দেখি। মোরালিটি। The term morality refers to social conventions about right and wrong that are so widely shared that they become the basis for an established consensus. However, individual views of what behavior is moral may vary by age, cultural group, ethnic background, religion, life experiences, education, gender. অনেক কিছু লেখা আছে স্যার, আমি একটু সহজ করে বলি স্যার। মোরালিটি এই জিনিসটার মানে হচ্ছে দ্য কনসেনসাস অর কনসাইন্স অফ রাইট এন্ড রং। কোনটা ভালো কোনটা খারাপ এটার যে কনসাইন্স আমাদের মধ্যে আছে সেটাই পার্সোনাল লেভেলে যদি কাজ করে সেটার নাম মোরালিটি। আচ্ছা, একটা উদাহরণ দেই। ধরেন কথার কথা যে আম, মনে করেন যে আমি একজন মুসলিম পার্সন, আমার রিলিজিয়নে বললো শুকরের মাংস খেও না। বুঝতে পারছি? আমার রিলিজিয়নে কি বললো? শুকরের মাংস খেও না। তাহলে শুকরের মাংস এখন যদি ধরেন কথার কথা আম, আমার সাথে আপনার বিদেশে কোনো একটা কান্ট্রিতে দেখা হইলো এবং দেখলেন যে আমি একটা হটপট, হ্যাঁ, লাইক শুকরের মাংস বা আর অন্যান্য বিভিন্ন ধরনের আইটেম মিলানো একটা হটপট নিয়ে বসছি আর শুরুত শুরুত করে স্যুপ খাচ্ছি। তো স্যারদের কিরকম মনে হবে বলেন তো? যে এরকম মনে হবে না যে এই লোকটা এত খারাপ? হ্যাঁ, এইদিকে ক্লাসে এসে ইথিক্স পড়াচ্ছে, বড় বড় কথা বলতেছে, আর ওইদিকে গিয়ে দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা কান্ট্রিতে গিয়ে ঠিকই শুকরের মাংস দিয়ে হটপট খাচ্ছে। এরকম মনে হবে না স্যারদের? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো এইখানে একটু দেখেন স্যার যে শূকরের মাংস, হ্যাঁ, পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতেই ওইভাবে ফ্রাউন্ড আপন বা খুব একটা পপুলার না, এবং ওইভাবে বাজারে ওপেনলি পাওয়াও যায় না। কিন্তু পৃথিবীর আরো অন্যান্য অনেক কান্ট্রিতে এটা খুব পপুলার একটা রেড মিট আইটেম, তাই না স্যাররা? অনেক দেশে জি স্যার। এটা এটা মানে অনেকটা এরকম যে তারা যখন আহ, মাংস খাচ্ছে বা সামথিং, তারা আহ, মানে এটা মোরাল না ইমোরাল চিন্তাও করে না। অনেকটা যেরকম আপনি মুরগি খাওয়ার সময় চিন্তাও করেন যে এটা কি খাওয়া ঠিক হবে না ঠিক হবে না। হুম? আপনাকে ছোটবেলায় ধরেন মা মুখে মুরগি ঢুকাই দিছে, এখন পর্যন্ত খেতেই আছে, এত কোনো টেনশন নাই। হ্যাঁ, তারাও জিনিসটা ফার্মে বড় করে, স্লটার করে, পরিষ্কার করে, রান্না বান্না করেই খায়। তো তাদের কাছে আমি যদি এখন বলি যে এটা খাওয়াটা ঠিক না, তারা একবার অদ্ভুত একটা চেহারা নিয়ে তাকায় থাকবে না আমার দিকে, যে লোকে বলে কি, শুকরের মাংসের জি সমস্যা স্যার। কি? জি স্যার। হ্যাঁ। তো এইখানে স্যার আপনার মোরালিটিটা কোন ফ্যাক্টর দিয়ে এখানে ইমপ্যাক্টেড হয়েছে কেউ বলতে পারবেন? কোন ফ্যাক্টরটা এখানে কাজ করলো? কেউ বলতে পারবেন? কোনো নাম্বার শুধু টাম্বার নাই মুখে নাকি? বললেই হবে না, এটা মানে কাজে কর্মেও আমাদের সেটা প্র্যাকটিস করতে হবে।
না, না ম্যাডাম মনে হয় মিস ইন্টারপ্রেট করছেন আমার কোশ্চেন। মানে হচ্ছে যে এই যে শুকরের মাংস খাওয়া ভালো বা খারাপ, এইখানে কোন জিনিসটা প্রভাব করলো? কেন আমি বলতেছি আমার জন্য খারাপ, আরেকজনের জন্য এটা অনেকটা ধর্মের জন্য আর কি। এক্সাক্টলি, এক্সাক্টলি। রিলিজিয়ন, হ্যাঁ? রিলিজিয়নটা এখানে আপনার ফ্যাক্টর হিসেবে চলে আসছে। সো এব্রাহামিক রিলিজিয়ন গুলা ফর এক্সাম্পল আম আমরা যেরকম ইসলাম বলেন বা জুইশ রিলিজিয়ন গুলা বলেন, এগুলাতে শুকরের মাংস খাওয়াটা অ্যালাউড না। তো আ এখানেই দেখেন যে এখানে কি লেখা? যে হোয়াট বিহেভিয়ার ইজ মোরাল মে ভ্যারি বাই এজ, কালচারাল গ্রুপ ইত্যাদি, ইত্যাদি। এর মধ্যে কিন্তু রিলিজিয়ন একটা পার্ট। আরো উদাহরণ দেই, কথার কথা এইজের কথাই বলি। ধরেন একটা ছোট বাবু, হ্যাঁ? সে স্কুলে গেল এবং তার পাশে ফ্রেন্ডের একটা খুব সুন্দর একটা পেন্সিল দেখল। তো বাসায় নিয়ে আসলো পেন্সিলটা। ঠিক আছে? তার কাছে কিন্তু এটা এত কিছু ইমোরাল মনে হবে না। হবে? তার সুন্দর লাগছে, সে বাসায় নিয়ে আসছে। শেষ। তো এখন যখন তার মা দেখলো, আরে এই পেন্সিল তো আমি কিনে দেই নাই। এটা কোত্থেকে পাইলো? হ্যাঁ? জিজ্ঞেস করলো, "এই তুমি কোত্থেকে এই পেন্সিল পেলা? আমি তো তোমাকে এটা কিনে দেই নাই।" বলল যে, "আম্মু আমার ফ্রেন্ডের ছিল, ভালো লাগছে নিয়ে আসছি।" বলল, "ও কি তোমাকে এটা গিফট করছে?" "না, গিফট তো করে নাই।" "তাহলে তো আব্বু এটা চুরি হয়ে যাচ্ছে" ইত্যাদি, ইত্যাদি। এখানে দেখবেন যে এইজটা বা লাইফ এক্সপেরিয়েন্সটা কিন্তু ডিফার করতেছে। একটা বাচ্চার কাছে যেটা ইমোরাল মনেই হয় নাই, একজন বড় মানুষ কিন্তু তাকে বুঝাচ্ছে, "না, না কাজটা কিন্তু ঠিক হয়নি।" ঠিক না স্যাররা? জি স্যার। হ্যাঁ, তাহলে মোরালিটিটা বিষয়টা কি? রাইট অর রং বিহেভিয়ার এর কনসেন্স ঠিক আছে। বাট এটা বিভিন্ন ফ্যাক্টর দিয়ে পারসন বাই পারসন ভ্যারি করে। আপনার জন্য যেটা মোরাল, আরেকজনের জন্য সেটা ইমোরাল হতে পারে। আচ্ছা, এবার আসলে ইথিক্স। ইথিক্স ইজ এ সেট অফ বিলিফস অ্যাবাউট রাইট অর রং বিহেভিয়ার উইদিন এ সোসাইটি। তাহলে এবার হলো কি? এবার একটু ডোমেইনটা একটু সাইজে বড় হইলো। এবার ডোমেইনটা একটু বড় হইলো। সোসাইটি বা একটা রিজিয়ন আমি অনেক সময় বলি। রিজিয়ন। সো ethical behavior conforms to generally accepted norms, many of which are almost universal. সো বলতেছে কি, যেমন এথিক্স এর উদাহরণটা কিরকম? ধরেন কথার কথা আমাদের যেই এই গ্রেটার সাবকন্টিনেন্টটার কথাই ভাবেন। ধরেন আ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এদিকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ইত্যাদি, ইত্যাদি কান্ট্রি। তো আমাদের কিন্তু একটা কাছাকাছি, হ্যাঁ? আমাদের রাইট অর রং বিহেভিয়ার গুলা কিন্তু অনেক ক্ষেত্রেই সেম। কিছু, কিছু জিনিস ডিফার করে কিন্তু অনেক কিছুই আবার সেম। ঠিক না স্যাররা? হুম? জি স্যার। যেমন কথার কথা যে উম ধরেন মনে করেন যে প্রিম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপ, হ্যাঁ? মানে বিয়ের আগেই সেক্সুয়াল রিলেশনশিপ। এটা যে শুধু বাংলাদেশে খারাপ তা না। মোটামুটি একটা বড় রিজন ধরেই কিন্তু খারাপ। মানে খারাপ বলতে আমরা বুঝাচ্ছি যে জেনারেলি ফ্রাউন্ড আপন। আমরা আম এটা খুব একটা ভালো চোখে দেখি না। তাই না স্যাররা? সেটা মোটামুটি ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, মোর অর লেস কাছাকাছি সেম। কিন্তু চিন্তা করে দেখেন তো ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে এগুলা কি কোনো ম্যাটার? হুম? শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তো তারা কিন্তু এগুলাতে কোনো মাইন্ড করে না। এমনকি তারা তাদের বাবা-মাকে ওপেনলি দেখা যাচ্ছে তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে আসে, "হ্যাঁ, আমি ওর সাথে থাকি। হ্যাঁ, ওর সাথে পরিচয় হও।" বা এই ধরনের আমরা দেখি। ঠিক না? তাহলে দেখেন একটা পার্টিকুলার অ্যাক্ট, কাজ কিন্তু সেম, হ্যাঁ? অ্যাক্টটা কিন্তু সেম। একটা রিজিয়ন বা একটা সোসাইটিতে অ্যালাউড, কোনো সমস্যা নাই। আরেকটা রিজিয়নে এটা খুবই খারাপ। বুঝতে পারছেন স্যাররা? স্যার খারাপ জি স্যার, মানে বুঝতে পারছি। আপনার হ্যাঁ, বলেন, বলেন। স্যার বাংলাদেশে হইলে তো আমাদের সোসাইটিতে হইলে তো পিটাই পিঠের চামড়া উঠে হ্যাঁ, যেত। হ্যাঁ, মানে লাইক আমি যদি এখন আমার গার্লফ্রেন্ডকে আমার বাপ-মার সাথে পরিচয় করাই দেই, ঠিক আছে? আমার মা হলো পরিচয় পরে আগে দিবে জুতা দিয়ে ২ টা বাড়ি নাকি? আগে মাইর দিবে, জি স্যার। তারপরে কথা কথা বলবে। অনেকটা এরকমই আরকি। যে এথিক্স এর বিষয়টা হচ্ছে যে এথিক্সটা আরেকটু জেনারেলি অ্যাকসেপ্টেড। আরো বড় একটা রিজিয়ন ধরে। বাট এথিক্স এরও ডিফারেন্স হয়। আপনার কাছে যেটা এথিক্যাল মনে হচ্ছে, আরেকজনের কাছে সেটা আনএথিক্যাল হইতে পারে। আচ্ছা স্যার, অ্যা একটা উদাহরণই দেই। এবং এই কারণেই আমরা যে প্রফেশনাল এথিক্স পড়বো, সামনের দিনগুলোতেও দেখবেন যে আসলে কোয়েশ্চেন গুলার একটা অ্যান্সার হয় না।
একেকজন একেকভাবে অ্যান্সার দিতে পারে, কোনো সমস্যা নেই। তো যেমন কথার কথা, স্যাররা কি অ্যাবর্শন বুঝেন? অ্যাবর্শন? জি স্যার, জি জি স্যার স্যার। বুঝি। অ্যাবর্শন মানে হচ্ছে বেসিক্যালি ধরেন কোনো কারণে আনওয়ান্টেড প্রেগন্যান্সি হলে বাচ্চাটা নষ্ট করে ফেলা সামথিং। তো প্রশ্ন হচ্ছে যে অ্যাবর্শন ভালো না খারাপ? স্যার এটা তো ক্ষেত্র বিশেষে নির্ভর করে। আরো দু একজন। মোটামুটি খারাপ। ধর্মীয়ভাবে এখন তো যদি হচ্ছে খারাপ। যে প্রেগনেন্ট তার যদি মানে শারীরিক সমস্যা না থাকে, সমস্যা হয়, সেই ক্ষেত্রে আর কি অ্যাবর্শন করা যেতে পারে। আর ইসলামিক নিয়ম অনুযায়ী আছে হচ্ছে ৩ মাস পর্যন্ত যদি খুব সমস্যা হয় সেক্ষেত্রে করা যাবে। আর যদি প্রাণ চলে আসে মানে নিঃশ্বাস চলে আসে সেক্ষেত্রে আর অ্যাবর্শন করার কোনো সুযোগ থাকবে না। তাহলে এখন একটা জিনিস দেখলেন স্যাররা যে আপনাদের ভিতরেই কিন্তু ডিফারেন্স অফ অপিনিয়ন চলে আসছে। একেকজন একেক রকম অপিনিয়ন দিচ্ছেন। হুম, স্যাররা দেখছেন? জি স্যার, জি স্যার, জি বিষয়টা স্যার। অনেকটা এরকম যে ইথিক্স এর বিষয়টা আমি 100 আমি আমি এখন কাকে ফুল মার্ক দিব? ম্যাডামকে দিব না আগে স্যারকে দিব? কারণ একেকজন আর একেকভাবে দুইজনকে নিজেদের দিবেন স্যার। অ্যাপ্রোচটা দিবে। এক্সাক্টলি। যে যেভাবেই বলুক না কেন, সে যদি তার লজিকের মধ্যে থেকে অ্যান্সারটা দেয়, পরীক্ষার খাতায় আমি তাকে ফুল মার্ক দিলাম। সমস্যা হবে স্যার যখন এই এথিক্সটার উপর বেস করে আমি আইন বানাইতে যাব। আপনারা একটু পরেই দেখবেন। আমি যদি এখন কান্ট্রিতে আইন বানাইতে চাই যে অ্যাবর্শন লিগ্যাল না ইলিগাল, তখন কিন্তু আমার সবাইকেই মানতে হবে। ব্যাপারটা কি বুঝছেন? এখন আপনি যদি পার্সোনাল ভাবে আপনি বিশ্বাস করেন যে না অ্যাবর্শন করা খুবই খারাপ, কিন্তু কান্ট্রিতে যদি লিগ্যাল হয় আপনার কিছু করার নাই, ঠিক না? স্যার মুভমেন্ট করবো স্যার, আন্দোলন করব। আন্দোলন করবেন, সচিবালয় আটকে রাখবেন বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, জি তো স্যার। এইরকম হচ্ছে বিষয়টা। সো এইগুলোর জন্যই কিন্তু মূলত এথিক্সটা ইউনিভার্সিটি লেভেলে একটু হায়ার এডুকেশনে আলোচনা করা হয়। বাট আগেই বলছি যে অনেক ইউনিভার্সিটি দেখবেন এথিক্স এর কোর্স নাই। ওটা একটা আনফরচুনেট বিষয়, থাকা উচিত। কারণ এই বিষয়গুলোর একটু ফিলোসফিক্যাল কিন্তু মানুষের জীবনের সাথে সম্পর্কিত। আর সামনের দিনে তো দেখবেনই যে আমরা যখন প্রফেশনাল এথিক্স নিয়ে পড়বো, এগুলো সব আপনাদের লাইফে অলরেডি ঘটতেছেই। আচ্ছা, সো ইথিক্স এর ব্যাপারটা বুঝলাম। এবার দেখি একটু ভার্চুজ এবং ভাইস। এই দুটা ইংরেজি শব্দের মিনিং কি? ভার্চু এবং ভাইস একটু বলে ফেলেন তো চটপট। ভার্চুস মানে কি? ভার্চুস ভুল শুদ্ধ হোক সমস্যা নেই, আমি নাম্বার দিব না। ভার্চুস আগে কখনো শুনেন নাই? ভার্চু স্যার শুনছি স্যার, বাট নাই স্যার, বলেন। খেয়াল নাই স্যার। এটা কি টার্ম নাই স্যার, কি টার্ম ইউজ স্যার হয় স্যার, এটাই খেয়াল। ভার্চুয়াল এই ভার্চুয়াল জাস্ট ইংলিশ মানে বুঝি স্যার, বাংলা মানে তো পড়িনি কখন। ইংলিশ মানে কি? মানে কি জিনিসটাকে ভার্চু বলে? গুণাবলী, স্যার হ্যাঁ হ্যাঁ গুণাবলী। হ্যাঁ, মানে ভালো গুণ আর কি। হ্যাঁ, ভার্চুস মানে ভালো গুণ, ভাইস মানে খারাপ গুণ। বুঝতে পারছি? সো ভার্চুস আর হ্যাবিটস দ্যাট ইনক্লাইন পিপল টু ডু হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল, মানে অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার গুলা হচ্ছে ভার্চুস, আর ভাইসেস আর হ্যাবিটস অফ আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। তাহলে স্যাররা কিছু ভালো গুণের নাম বলে বলেন তো, শুনি তো। কিছু ভালো গুণ, মানুষের ভালো গুণ। সততা, অনেস্টি স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, হইতে পারে সত্যবাদিতা, ট্রুথফুলনেস, অনেস্টি। হ্যাঁ, হইতে পারে। পাঞ্চুয়াল। পাংচুয়ালিটি হতে পারে, হতে পারে। আরো স্যার কিছু বলেন। পরের উপকার করা স্যার, উপকারিতা, সিচুয়েশন হ্যাঁ, অনুযায়ী। বেনেভোলেন্স, আরেকজনের উপকার করা হইতে পারে, হইতে পারে। হ্যাঁ, অনেক ধরনের ভালো গুণ মানুষের মধ্যে থাকে। হ্যাঁ, পেশেন্স, ধৈর্য, ইত্যাদি ইত্যাদি। তো এগুলার উল্টাটাই হচ্ছে ভাইস। হ্যাঁ, তাহলে ভাইস মানে কি? মিথ্যা কথা বলা, মানুষকে ঠকানো, হ্যাঁ, স্যার ফ্রড, দ্বিচারিতা করা। বা প্রতারণা করা, ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে খারাপ ব্যবহার করা, হুম, খারাপ রাগারাগি করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে ভাইস। ইন্টেগ্রিটি. Integrity is to act in accordance with a personal code of principles that extend to all people the same respect and consideration that you expect to receive from others. তো এখানে ইন্টিগ্রিটি বলতে যেটা বুঝাচ্ছে যে স্যার আপনি মানুষের সাথে এমন ব্যবহারই করবেন যেটা আপনি তার থেকে এক্সপেক্ট করেন। বুঝতে পারছেন? এটা একটা গোল্ডেন রুল অফ এথিক্স যে সেই কাজটাই করো যেটা তুমি নিজের জন্য চাও মানুষ তোমার সাথে করুক। এখন আপনি চান মানুষ আপনাকে সালাম দিক, তো আমাকেও তো সালাম দিতে হবে, ঠিক না?
এরকম একটা বিষয় বা আমি চাই মানুষ আমার সাথে ফেয়ার আচরণ করুক, তা আমাকেও তো ফেয়ার থাকতে হবে। হ্যাঁ, ইন্টেগ্রিটি। এথিক্স তো আগেই বলছি। ল ল ইজ এ সিস্টেম অফ রুলস দ্যাট টেলস আস হোয়াট উই ক্যান এন্ড ক্যানট ডু। Laws are enforced by a set of institutions like the police, court, lawmaking bodies. আচ্ছা, ল বলতে যেটা বোঝাচ্ছে স্যার, কিছু কিছু জিনিস যেটা রাইট ও রং বিহেভিয়ারটা ইউনিভার্সাল। স্যাররা আমাকে এমন কোন সোসাইটি বলতে পারবেন যে সোসাইটিতে মার্ডার অ্যালাউড? এরকম স্যার কোন আফ্রিকা মনে হয় স্যার। আফ্রিকায় মার্ডার অ্যালাউড? মানে আফ্রিকা একটা স্যার লোক কিছু একটা কিছু লোক মেরে ক্ষেত্রে ফেললে কি স্যার, হবে? স্যার ওইখানে স্যার মানে স্যার অস্ত্র মেবি কিছু জায়গায় বৈধ, মানে কোনো ডাকাত যদি আপনাকে আক্রমণ করতে আসে আপনি মেরে ফেলতে পারবেন, হ্যাঁ এরকম বুঝছি। টাইপের কিছু ওটা তো রুলস হচ্ছে আছে। এটা তো হচ্ছে প্রোটেকশনের কথা বললেন। অ্যালাউড আছে নাকি স্যার, কোথাও যে আমাদের না দেশে আমাদের দেশে যেমনে মন চায় আমাদের মারেন, দেশে তো সমস্যা নাই নাই? স্যার। না, আমাদের প্রোটেকশনের জন্য দেশে আপনি তো নাই আমাদের স্যার। আমাদের দেশেও মানুষ মারতে পারবেন, সমস্যা নেই। স্যার যদি আপনার বিলিয়নিয়ার এনাফ হইতে হবে স্যার। প্রুফ থাকে যে এই লোকটা আপনাকে আক্রমণ করতে আসছিল, আপনি নিরাপত্তার জন্য মারছেন, আপনি আমাদের দেশেও গুলি করে মানুষ মারতে পারেন। তবে সেই ক্ষেত্রে ওই পিস্তল টিস্তল এগুলো সব লাইসেন্স করা থাকতে হবে। স্যার বুঝতে সেটাই তো পারছেন বললাম স্যার, সমস্যা? বিলিয়নিয়ার হইতে হবে স্যার। আরে পিস্তলের দামের কথা আলাদা, পারবেন তো মারতে তো পারবেন, সমস্যা নেই। স্যার এমনকি ট্যাক্স তো অনেক হাই স্যার সিটিজেন্স পিস্তলের। অ্যারেস্টের নাম শুনছেন কখনো? সিটিজেন্স অ্যারেস্ট, আপনি যদি কোথাও কোনো ইলিগাল অ্যাক্টিভিটি দেখতে যান, পুলিশ ছাড়া আপনি নিজেও অ্যারেস্ট করতে পারবেন। এটা জানেন? স্যার মানে এটা আপনি জানা ছিল না। নিজেই ওই লোকটাকে অ্যারেস্ট করে আপাতত পুলিশের ভূমিকা পালন করতে পারবেন। তারপর সাথে সাথে পুলিশকে ডাকতে হবে, ওকে অ্যারেস্ট করে আটকায় রাখতে পারবেন। আমরা তো চোর আটকায় রাখি না, এরকম টাইপ। স্যার ওই টাইপের আর কি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক। সো আসলে আম, কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলার ব্যাপারে কোনো ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে কোনো সন্দেহ নাই। ইকোনমিক ফ্রড বলতে পারি, দুর্নীতি বলতে পারি, এই জিনিসগুলা সারা দুনিয়া সব জায়গায় শাস্তি দেয়। এমন কোনো জায়গা নাই যেখানে বলবে দুর্নীতি করা ভালো, এমন কোনো কোথাও নাই যেখানে বলবে মার্ডার করো কোনো সমস্যা নাই। তো এই জিনিসগুলা আমরা তখন কি হয়ে যায়, তখন আর ইথিক্স বা মোরালিটির মধ্যে থাকে না, এগুলো ল হয়ে যায়, কান্ট্রির আইন হয়ে যায়। বুঝতে পারছি? এবং আইন ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা থাকে, সেই শাস্তি প্রণয়ন করার জন্য ইয়া থাকে, পুলিশ কিংবা ল মেকিং বডিজ গুলা থাকে। এবার আমরা দেখবো একটু এথিক্স ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড। তো এই এখানে যে চারটা, এটা আপনাদের বই থেকেই নেওয়া, আপনাদের বইয়ের মধ্যেই চারটা আছে। তো এই চারটার মধ্যে বিভিন্ন ধরনের আনইথিক্যাল অ্যাক্টিভিটি বা এমপ্লয়ি মিসকন্ডাক্ট, অর্থাৎ আমরা যখন জব করি, চাকরি বাকরি করি, তো কি কি ধরনের আনইথিক্যাল অ্যাক্টিভিটি হয় এবং সেগুলোর পার্সেন্টেজ, সেগুলো আপনাদের বই থেকেই দেওয়া আছে। আমি এটা জাস্ট নিয়ে আসছি। স্যার একটু দেখেন তো এগুলো আপনারা এক্সপেরিয়েন্স আগে করলেন কিনা বা করছেন কিনা। মিসইউজ অফ স্যার আমি কোম্পানি টাইম। এটা অনেক করি মিসইউজ, স্যার। হ্যাঁ, মিসইউজ অফ কোম্পানি টাইম মানে হচ্ছে যে আপনি আসেন কোম্পানিতে ঠিকই, ফিঙ্গারপ্রিন্ট দেন, অ্যাটেন্ডেন্স দেন, কিন্তু ঠিক মতো কাজ করেন না। হুম? জি স্যার, শুয়ে থাকি স্যার, আড্ডা দিই যেমন স্যার বসে বসে। যেমন ধরেন কথার কথা একটা লাঞ্চ ব্রেক নিলেন, গেছেন তো গেছেন আর আসার নাম নাই। বা একটা ওয়াশরুম ব্রেক নিলেন, খবর নাই। স্পেশালি গভর্নমেন্ট অফিস গুলাতে গেলে আমরা এরকম দেখি যে কোনোভাবে যদি একটা দেড়টা বাজে, বাস ঠিক আছে, লোক গেছে তো গেছে, আর কাজের কোনো খোঁজ নাই। হ্যাঁ, এবং 4টা বাজার 5 মিনিট আগের থেকে লোকরা কাজ বন্ধ করে দৌড় এরকম আমরা দেখি না বিভিন্ন গভর্নমেন্ট অফিস গুলাতে? জি স্যার। হ্যাঁ, মিস ইউজ অফ কোম্পানি টাইম মানে আসে কিন্তু এফেক্টিভলি কাজ করে না। অ্যাবিউজিভ বিহেভিয়ার, খারাপ ব্যবহার করা। ম্যানেজমেন্ট খারাপ ব্যবহার করতেছে, একজন কোওয়ার্কার আরেকজন কোওয়ার্কারের সাথে খারাপ ব্যবহার করে, অ্যাবিউজিভ আচরণ করে, এগুলো আমরা দেখি না অফিসে? তারপর লাইং টু এমপ্লয়িজ। লাইং টু এমপ্লয়িজ মানে এমপ্লয়ীদেরকে মিথ্যা কথা বলা। যেমন আপনি যখন জব নিয়েছিলেন বললো যে মাসের 5 তারিখের মধ্যেই বেতন পাবেন, এখন 25 তারিখ 27 তারিখ হয়ে যাচ্ছে, মাসের বেতন হয় না। এরকম হয় স্যারদের? তারপর বলা ছিল যে ওভারটাইমের জন্য পেমেন্ট করা হবে, বাট ওরকম দিচ্ছে না, ওভারটাইম ঠিকই করতেছেন। তারপরে বলছিল প্রভিশনারি থেকে 6 মাসের মধ্যে পার্মানেন্ট করা হবে, ওই প্রভিশনারি রেখে দিছে। হ্যাঁ, পার্মানেন্ট করার কোনো নাম নাই। কিংবা
কোনো বেতন বোনাস কিছুই নাই। গত 5 বছর যাবত একই বেতনে চাকরি করতেছেন। এরকম হয় না অনেক সময়? এই লিঙ্ক কি আছে নাকি? শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার। স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি তো। তারপর কোম্পানি রিসোর্স অ্যাবিউজ। সো কোম্পানি আপনাকে একটা ল্যাপটপ দিল কাজের জন্য, এবং আপনি ওই ল্যাপটপে গেম খেলেন, মুভি দেখেন। ঠিক আছে? কাজ খুব সামান্যই করেন। অথবা চিন্তা করেন যে অনেকে যারা মার্কেটিং বা সেলস এ চাকরি করে তাদের অনেক সময় মোবাইল ফোনে কিছু টাকা রিচার্জ করে দেয়। করে না এরকম? 1000-1500 টাকা তাদের কথা বলার জন্য, কাজের জন্য। তো জি ওইটা স্যার, দিয়ে ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে রাতের বেলা সারাদিন গল্প করতেছেন। কোম্পানির রিসোর্স অ্যাবিউজ। এরকম করি আমরা অনেকেই, অনেক সময় দেখি যে এরকম অ্যাক্টিভিটি আমাদের প্রফেশনাল লাইফে হচ্ছে। ভায়োলেটিং কোম্পানিজ ইন্টারনেট ইউজ পলিসিস। সো বলা ছিল অফিসে থাকা অবস্থায় আম, আপনি ইউটিউব বা ফেসবুক এগুলো চালাতে পারবেন না, কিংবা লিঙ্কডইন বা বিডি জবস চালাতে পারবেন না। কিসের কি? একটা ভিপিএন নামে ঠিকই আপনি ফেসবুক চালাচ্ছেন। হুম, এরকম দেখি আমরা অফিসে। তারপর ডিসক্রিমিনেশন। কোনো কোনো অফিসে দেখবেন মেয়েদের প্রাধান্য বেশি, কোনো কোনো অফিসে দেখবেন ছেলেদের প্রাধান্য বেশি, নেওয়া হচ্ছে কম, মেয়েদের কম নেওয়া হচ্ছে এই অফিসগুলোতে। আবার উল্টাটাও দেখা যায়। ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন অনেক ধরনের হইতে পারে। চিন্তা করে দেখেন তো স্যার, আমরা যখন বিদেশে যাই, তো আমাদের যেই একটা চকলেট কালারের গায়ের রং এই জেনারেলি ইন্ডিয়ান গায়ের রং যেটা, ঠিক আছে, এটা প্রচুর পরিমাণ রেসিজমের শিকার হয় না বাইরের কনটেক্সটে? জি স্যার, স্যার ইউরোপ কান্ট্রিতে স্যার বিশেষ করে। স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে আমরা কিন্তু প্রচুর পরিমাণ রেসিজমের শিকার হই। কারণ কি করব, এই গায়ের কালার তো চেঞ্জ করার ওয়ে নাই। ঠিক আছে? এটা তো আমাদেরকে হচ্ছেই। এবং স্পেশালি আফ্রিকান বা ব্ল্যাক, তারাও যখন অন্য দেশে যায়, কিংবা মুসলিম যারা দেখা যাচ্ছে দাড়ি টাড়ি রাখে, তারাও কিন্তু অনেক ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হয়। একটা জব পাইতে তাদের অনেক কষ্ট হয়, ভালো জব পায় না। আম, অনেক ক্ষেত্রে প্রমোশন টমোশন সমস্যা হয়। তো ডিসক্রিমিনেশন বিভিন্ন ধরনের হতে পারে। আচ্ছা, একটা জিনিস বলি। মনে করেন যে আমি তো আপনাদের পড়াচ্ছি, স্যাররা তো থার্ড জেন্ডার বুঝেন না, এই হিজড়া। জি স্যার। জি জি আচ্ছা, স্যার বুঝি। তো এখন ধরেন আমি আপনাদের ক্লাস, আজকে তো ফার্স্ট ক্লাস আসলাম, আমি একজন হিজড়া, এবং আমার কথাবার্তা শুনে আপনারা আপনারা বুঝতে পারছেন যে এই তো সুবিধার না। ঠিক আছে? হ্যাঁ, এটা কেমন টিচার পড়লো আমাদের। তো প্রথম ক্লাসটা কোন রকম করলেন, করার পরেই করবেন কি, সোজা 500 চলে যাবেন, আরিফ স্যারের গিয়ে বলবেন স্যার এটা চেঞ্জ করেন, এটার ক্লাস আমরা করব না। বুঝতে পারছি? অনেকেই আনকমফোর্টেবল ফিল করবে এরকম একজন টিচার আসছে পড়াইতে। এটাও কিন্তু এক ধরনের ডিসক্রিমিনেশন। কারণ দেখেন স্যার, আপনারা কিন্তু আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিংবা আমার ক্রেডেনশিয়ালস গুলাকে ইম্পর্টেন্ট ফিল করতেছেন না। আপনি মোর ইম্পর্টেন্স দিচ্ছেন কিসে? আমার ফিজিক্যাল অ্যাট্রিবিউট। হ্যাঁ, আমার গলাটা একটু অন্যরকম, হয়তো আমার অ্যাপিয়ারেন্স একটু অন্যরকম। হ্যাঁ, এই জন্য আপনি আনকমফোর্টেবল ফিল করেন, ঠিক না স্যাররা? হুম। জি স্যার। হ্যাঁ, তো ডিসক্রিমিনেশন অনেক ধরনের হইতে পারে, এবং অফিস বা প্রফেশনাল লাইফে অনেক ডিসক্রিমিনেশন দেখা যায়। কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট অর্থ হচ্ছে যে কোম্পানির ভালো আর নিজের ভালো অনেক সময় কন্ট্রাডিক্ট করে। অনেক সময় দেখা যায় যে আমার নিজের একটা কাজ একটু ভালো হয় যদি একটা পার্টিকুলার ডিসিশন বা একটা পার্টিকুলার কাজ করি, আমার নিজের একটু ভালো হয়, কিন্তু কোম্পানির ক্ষতি হয়। এই জিনিসটাকে আমরা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে আমরা সামনে আরো ডিটেইলে পড়বো, কোনো একটা চ্যাপ্টারে আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল নেটওয়ার্কিং। ধরেন কথার কথা, আমি একজন মুসলিম, আমি হিন্দুদেরকে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি। হুম? বা আমি একজন হিন্দু, আমি মুসলমানদেরকে গালি দিয়ে স্ট্যাটাস দিচ্ছি। এরকম দেখি না আমরা? ইনঅ্যাপ্রোপ্রিয়েট জি স্যার, সোশ্যাল অ্যাভেলেবেল নেটওয়ার্কিং। স্যার। বা আরো ভালো, আমি এথিয়েস্ট, আমি দুজনেরই গালি দিই। ঠিক আছে? তো এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখি, এবং এগুলোর জন্য কিন্তু এইচআর থেকে ডাকে। আপনি উল্টাপাল্টা জিনিস ফেসবুকে লিখলে কিন্তু এইচআর থেকে ডাকে, এবং বলে যে এই স্ট্যাটাসটা তো ভালো হয় না, এরকম বাজে স্ট্যাটাস দিবেন না।
হেলথ অর সেফটি ভায়োলেশন এটা আমাদের লাইনে একটু কম, কারণ আমরা তো মূলত আইটি ইন্ডাস্ট্রি, টেক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলো আমাদের একটু কম। বাট অনেক ইন্ডাস্ট্রিতে হেলথ হেলথ কিছু রেগুলেশন থাকে। যেমন কথার কথা, যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের একটা হার্ড হ্যাট পড়তে হয়, একটা মাথায় হ্যাটের মতো পড়তে হয়। কিংবা ধরেন কথার কথা, ফার্মাসিউটিক্যালস বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা জব করে তাদের একটা ল্যাব কোট পড়তে হয়, এটা তারা অনেক সময় পড়ে না। লাইং টু আউটসাইড স্টেক হোল্ডার্স, কোম্পানি সম্পর্কে মিথ্যা তথ্য বাইরের স্টেক হোল্ডারদেরকে বলা। আপনার বন্ধুদেরকে বললেন, বন্ধু আমার কোম্পানিতে ইনভেস্ট করো, অনেক প্রফিট হবে, আমরা অনেক সামনের দিনে অনেক আগাচ্ছি, কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে আপনার কোম্পানি 2 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, আপনি নিজেই চাকরি খুঁজতেছেন আরেক জায়গায়। বুঝতে পারছি? লাইং জি টু স্যার। আউটসাইড স্টেক হোল্ডার্স। স্টিলিং, চুরি করা। কিরকম? ধরেন একটা সুন্দর একটা ইউএসবি স্টিক দেখলেন, টাস করে পকেটে ঢুকাই নিলেন, বা ওয়াশরুমে গেলেন, কারো একটা পার্স পাইলেন, পার্সের থেকে টাকা সরাই নিলেন। হুম, এরকম আমরা দেখি না অনেক সময়, যে অফিসের মধ্যে একটা চুরি হচ্ছে, বা একটা মোবাইল ফোনের চার্জার চুরি হয়ে গেল। হুম, এগুলা বাদ দেন, বৃষ্টির দিনে একটা ছাতা রাখলেও ছাতা ভ্যানিশ হয়ে যায়। ঠিক না স্যাররা? আমার এখানে হয় নাই স্যার এখনো স্যার, এগুলো হ্যাঁ, দেখিনি। অনেক সময় হয়। দেখা যায় যে ছোটখাটো জিনিস চুরি টুরি হয়ে যাচ্ছে। স্টিলিং, ফলসিফাইং টাইম রিপোর্টস অর আওয়ার্স ওয়ার্ক। অনেক জায়গায় আওয়ারলি পেমেন্ট থাকে, যেমন ওভার টাইম ওয়ার্ক করলে একটা আওয়ারলি পেমেন্ট দেয়, বা এই ধরনের কাজে। তো সেখানে আওয়ার গুলো একটু বাড়ায় বাড়ায় বলা। হুম, যেমন এই যে স্যাররা আপওয়ার্কের নাম শুনছেন? আপওয়ার্ক, জি স্যার শুনছি। যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, ওখানে কিন্তু বেশ কিছু কাজ আওয়ারলি করা যায়। তো বাঙালিরা আবার করে কি, ধরেন 6 ঘন্টার কাজ সেটা 4 দিন লাগায় করে, যাতে আওয়ারলি পেমেন্ট বাড়ে। বলে যে কি করব, কোডে ইরর আসছে, ইরর সলভ করতে করতে সময় লেগে গেল। ঠিক আছে, আসলে তার কাজ কিন্তু ইজি, এবং এটা সে বারবার করতে করতে তার অলরেডি, এটা ধরেন সে পারলে 6 ঘন্টাই করে ফেলতে পারে। তারপরেও ইচ্ছা করে জিনিসটাকে টাইনা টাইনা 3 দিন 4 দিন যতটুকু বড় করতে পারে করে। তো যাই হোক, তো এরকম আমরা কিন্তু যে ধরনের আনএথিক্যাল বা মিসকন্ডাক্ট গুলো বললাম, এগুলা স্যার আমরা পার্সোনাল লাইফে আমাদের জবের ক্ষেত্রে আমরা দেখি না, অনেকগুলাই কিন্তু আমরা দেখি। হুম, কি মনে হয় স্যারদের? স্যার এরকম জি অনেক স্যার কিছু, আছে স্যার। হ্যাঁ অনেক কিছুই কিন্তু আমরা এরকম এক্সপিরিয়েন্স করি। আমাদের দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট খারাপ ব্যবহার করে বকাঝকা করতেছে, অথবা এক কোয়ার্কার আরেক কোয়ার্কারের সাথে খারাপ ব্যবহার করতেছে, কিংবা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের মিসকন্ডাক্ট কিন্তু আমরা দেখতে পাই। তো এই জন্যই আমাদেরকে এথিক্যাল স্ট্যান্ডার্ডটা একটু হাই লেভেলে নেওয়া দরকার, যাতে আমরা দিন শেষে যখন এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করব, আমাদের গ্র্যাজুয়েটদের কোয়ালিটি যাতে খুব ভালো হয়, এবং তারা যখন প্রফেশনাল লাইফে ঢুকবে তাদের রেপুটেশনটা যাতে খুব ভালো থাকে, যে না সোনারগাঁওয়ের স্টুডেন্টদের আমরা খারাপ পাইনি, হ্যাঁ মোটামুটি বেশ প্রফেশনাল পাইছি, এরকম টাইপের একটা পজিটিভ অ্যাটিটিউড যাতে আপনাদের মধ্যে বিল্ড আপ হয়। আচ্ছা, এইবার আসি হচ্ছে সিএসআর। এই শব্দটা কেউ শুনছেন আগে? সিএসআর এটা খুব কমন একটা প্রফেশনাল ওয়ার্ড। সিএসআর কেউ জি স্যার শুনছেন? শুন স্যার সিএসআর কি বলেন তো একটু? স্যার এটা অবশ্য কমপ্লেন্স নিয়ে কাজ করে। কমপ্লায়েন্স, এট- সিএসআর, কর্পোরেট জি স্যার। সোশ্যাল রেসপন্সিবল। অন্য কেউ? অন্য কেউ? মানে আপনাদের অফিসে কখনো শুনছেন সিএসআর অ্যাক্টিভিটি হচ্ছে, বা সিএসআর কিছু গোলস আছে? আর যাই হোক, সমস্যা নেই, আমরা আমরা দেখি। আগে একটু পড়ি তারপর বলতেছি। Corporate social responsibility is the concept that an organization should act ethically by taking responsibility for the impact of its actions on the environment, community, and welfare of its employees. স্যার, একটা জিনিস এখন বলবো, এটা অলরেডি আপনারা বুঝেন, তাও আরেকবার স্টেট করে দিচ্ছি, যে কোনো কর্পোরেট কোম্পানি নিজের লাভ ছাড়া কোনো কাজ করে না। আপনি যদি কোনো কর্পোরেট কোম্পানিকে কখনো দেখেন যে মানুষের ভালোর জন্য কিছু করতেছে, সেইটার মধ্যেও তার প্রফিট আছে। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, মানে প্রফিট ছাড়া তারা কোনো ডিসিশন নিবে না। তো আমরা সিএসআর বলতে যেটা বুঝি, যে আমার কর্পোরেট কোম্পানিগুলো অনেক সময় পরিবেশের ভালোর জন্য, অনেক সময় যেই কমিউনিটি ভালো বা আশেপাশের সোসাইটির ভালোর জন্য কিছু
আহ, জনহিতৈকর কিছু কাজ করে, মানুষের ভালোর জন্য কিছু কাজ করে, এবং আপনারা দেখবেন যে নিজের পয়সাতেই তারা কাজটা করতেছে। এই ধরনের অ্যাক্টিভিটি গুলাকে আমরা বলি সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ দ্য কর্পোরেট কোম্পানিজ। মানে আহ, যেমন কথার কথা যে কোনো একটা কোম্পানি তারা দেখবেন যে গাছ লাগাচ্ছে, ঠিক আছে, তারা গাছের চারা রোপণ করলো, বা কেউ এক ধরেন কথার কথা গ্রামীণ ফোন বললো যে আমরা দেশের এডুকেশন সেক্টরে 1,000 কোটি টাকা দান করলাম, এরকম টাইপ। এই ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখি না অনেক সময়? যেমন আমরা এই টিভিতে অ্যাডভার্টাইজ দেখি না যে লাইফ বয় হ্যান্ড ওয়াশ কিনলে 300 টাকা মূল্যের ডাক্তারের ভিজিট ফ্রি, এরকম টাইপ আমরা দেখি না অনেক সময়? জি স্যার, হ্যাঁ, স্যার বা ব্যাংক গুলা বেশি দেয় স্যার, হ্যাঁ, বা যেমন কথার উপবৃত্তি দেয় কথা দেখে। একটা আই হসপিটাল তারা 4 দিন ফ্রি চক্ষু ক্যাম্প করবে। এগুলো হচ্ছে তাদের সিএসআর অ্যাক্টিভিটি। বুঝতে পারছি স্যাররা এখন সিএসআর কি? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো খেয়াল রাখবেন যে সিএসআর তারা করে, হ্যাঁ, নিজের পয়সাই করে, কিন্তু এটার পিছনে তাদের একটা প্রফিটের ব্যাপার থাকে। The pursuit of some CSR goals can lead to increased profits. কিছু কিছু সিএসআর অ্যাক্টিভিটি করলে প্রফিট বাড়ে, making it easy for senior company management and stakeholders to support the organization's goals in this arena. However, if striving to meet a specific CSR goal leads to a decrease in profits, senior management may be challenged to modify or drop their CSR goal entirely. আচ্ছা, এটার বলতে কি বোঝাচ্ছে যে আপনাদের একটা উদাহরণ দেই, তখন তাহলে ভালো বুঝবেন। ধরেন কথার কথা আপনি একটা ইট খোলা কোম্পানিতে চাকরি করেন। ইট খোলা বুঝেন তো? ওই যে ব্রিক, হ্যাঁ, ইট বানায় যারা। তো আম, এখন আপনি ওই কোম্পানির ম্যানেজার আপনার মালিককে এরকম একটা বুদ্ধি দিচ্ছেন যে স্যার আমরা তো আমাদের যে ধরনের প্রোডাক্ট, আমরা তো পরিবেশের অনেক দূষণ করি, ঠিক না স্যাররা? ইট খোলা বা এই ধরনের ব্রিক বার্নিং কোম্পানিগুলো প্রচুর পরিমাণ গ্রিন হাউস গ্যাস রিলিজ করে না এনভায়রনমেন্টে? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। তো আপনি বললেন যে আমরা তো পরিবেশের অনেক দূষণ করি, তো এক কাজ করি স্যার, আমরা একটা সিএসআর গোল নেই যে আমাদের যেই গ্রিন হাউস গ্যাসটা আমরা রিলিজ করতেছি এটা সরাসরি এনভায়রনমেন্টে রিলিজ না করে একটা ফিল্টারেশন প্রসেসের ভিতর দিয়ে যাই, যাতে কার্বন এমিশনটা একটু কমে। তো এবং তারপরে এটাকে আমরা একটা পজিটিভ মার্কেটিং হিসাবে প্রচার করব যে আমাদের ইটগুলা হচ্ছে পরিবেশ বান্ধব। তখন দেখবেন যে আপনার ইটের সেলস অনেক বেড়ে যাবে। বাজারে ধরুন 10টা ব্র্যান্ড আছে, তার মধ্যে আপনারটাই বেশি সেল হবে। তো তখন মালিকও খুশি, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালো, হ্যাঁ করেন করেন, খোঁজ নেন কিভাবে ফিল্টারেশন প্রসেসটা বানানো যায়, এই মেশিন কেনার জন্য আমি টাকা দিব, সমস্যা নেই। তা এখন খোঁজ নিয়ে দেখা গেল যে এই ধরনের যে ফিল্টারেশন প্রসেস এবং সেটা এক্সিস্টিং কোম্পানিতে সেট আপ করার জন্য যে ইঞ্জিনিয়ারিং কস্ট, এটা ধরেন কথার কথা 50 কোটি টাকা, এবং আপনি ইট বিক্রি করে যে না প্রফিট করতেন, তার চেয়ে এই ফিল্টারেশন প্রসেসে বেশি খরচ হয়ে যাবে। বুঝতে পারছেন সিচুয়েশনটা? জি স্যার। মানে লাভ তো হবেই না, উল্টা আরো খরচ বেশি যাবে। তখন ম্যানেজার হিসাবে আপনি স্যারকে বলবেন যে স্যার আসলে আমি তো আইডিয়া ছিল না, বুঝতে পারি না, এখন তো দাম খোঁজ নিতে গিয়ে দেখি যে এই মেশিন জার্মানি থেকে আনতে আর ইঞ্জিনিয়ারদের সেট আপ করতে আমাদের অনেক খরচ হবে, তা আমাদের সিএসআরটা একটু চেঞ্জ করতে হবে। কি করব? বলে এইবার হচ্ছে চলেন স্যার আমরা 1 লক্ষ গাছের চারা রোপণ করি এবং এগুলাকে আমরা 2 বছর টেক কেয়ার করব যাতে গাছগুলো মরে না যায়। তো হয় কি, আমাদের কোম্পানি এদিক থেকে গ্রিন হাউস গ্যাস উৎপাদন করবে আর ওদিক থেকে গাছগুলো কিন্তু খাবার হিসাবে কার্বন ডাইঅক্সাইড কি করে, গাছ খাবার হিসাবে কার্বন ডাইঅক্সাইড নেয় না, ইনটেক করে না? জি, জি হ্যাঁ, স্যার। তো ওই দিক থেকে আমি গ্রিন হাউস প্লাস করতেছি, ওই দিক থেকে গাছ আবার মাইনাস করবে। তো প্লাসে মাইনাসে মিলে আমি কার্বন নিউট্রাল থাকবো। এই ধরনের একটা সিএসআর গোল নেই, একই মার্কেটিং করব যে আমরা পরিবেশ বান্ধব। তো তখন দেখা যাচ্ছে কি যে এইটা মাচ মোর ইকোনমিক্যালি ভায়াবল, এবং দেখেন তারা কিন্তু তাদের সিএসআরটা চেঞ্জ করে ফেললো, ঠিক না? তাদের সিএসআরটা তারা কিন্তু পরিবর্তন করে ফেললো। আগে যেটা ভাবছিল সেটার মাধ্যমে তাদের প্রফিট তো দূরের কথা, প্রফিটের জায়গায় উল্টা লস হচ্ছে। তখন আস্তে করে তারা সিএসআর গোলটা চেঞ্জ করে ফেলে। আমরা কিন্তু অনেক সময় দেখি যে অনেক ধরনের আম কোম্পানির বিভিন্ন ধরনের আগে বেনিফিট বা অফার দিত। অফারগুলো হঠাৎ করে বন্ধ করে দেয়। দেখিনি এরকম?
এটার রিজনটা হচ্ছে ওরা যে সিএসআরটা ভাবতেছিল যে এটার মাধ্যমে আমার প্রফিট হবে, সেখানে প্রফিটটা হচ্ছে না, উল্টা আরো লস হচ্ছে। তখন কোনো কর্পোরেট কোম্পানি লস করবে না, তার সাথে সাথে বন্ধ করে দিবে। তাহলে বুঝতে পারছি স্যার সিএসআর মানে কি। হ্যালো, কি হলো? কোনো কারণে ইন্টারনেটটা স্যার কই গেছে কেউ কি হ্যালো, বলতে পারেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার হঠাৎ করে কোনো কারণে ইন্টারনেটটা চলে গেল। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সিএসআর টুকু তো বুঝছি, তাই না? জি স্যার। অর্থাৎ কর্পোরেট কোম্পানি যখন এনভায়রনমেন্টের ভালোর জন্য, কমিউনিটির ভালোর জন্য, এমপ্লয়ির ভালোর জন্য নিজের গরজেই কিছু কিছু কাজ করে, বাট সেটা কিন্তু কোম্পানির প্রফিটের জন্যই করে। তো এখন একটা কোম্পানির একটা ভালো পরিমাণ সিএসআর অ্যাক্টিভিটি হলো এমপ্লয়ি মানে যারা জব করে তাদের ইথিক্স ইমপ্রুভ করা। তাদের ইথিক্স ইমপ্রুভ করাটা হচ্ছে কোম্পানির একটা অন্যতম সিএসআর গোল বা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে একটা পড়ে। তার মানে আপনি চাকরি করতেছেন, ওয়ালাইকুম আসসালাম, F2, জি জি। ও আমি তো আমার আসলে টানা দুটা ক্লাস, তো একটা 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, ওই 6টার 8টার ক্লাসটা এখনো শেষ হয়নি। ঠিক আছে, ও ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে এখন প্রশ্ন হচ্ছে যে কোম্পানি আমার ইথিক্স ভালো করার জন্য ইনভেস্ট করবে। তারা হয়তো দেখা যাচ্ছে আমার আমাকে এথিক্যাল স্ট্যান্ডার্ড আমার ভালো করার জন্য একটা সেমিনার আয়োজন করতেছে, ওয়ার্কশপ আয়োজন করতেছে, আমাকে ট্রেনিং দিচ্ছে, এটার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ খরচ করতেছে। তো কোম্পানির লাভ কি? কোম্পানির লাভগুলো এই এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের মতো বলা আছে। এই পয়েন্টগুলা বইয়ের মধ্যে কিন্তু ডিটেইলে লেখা। আপনাদের বইগুলা পড়তে হবে, নাইলে কিন্তু ভালো মতো লিখতে পারবেন না। তো আমি এখানে ব্যাখ্যাও করে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি বইয়ে যেতে হবে, বই পড়তে হবে, নাইলে হাতে লেখা আসবে না। তো প্রথমে দেখি গেইনিং দ্য গুড উইল অফ দ্য কমিউনিটি। আবারও স্যার, গুড উইল এই ইংরেজি শব্দটার মিনিং কি? গুড উইল। গুড উইল অর্থ কি স্যার? কেউ একজন? ভালো উদ্যোগ স্যার, ভালো উদ্যোগ। অন্য কেউ? অন্য কেউ বলতে পারবেন? এই তো স্যারদের তো ইংরেজির অবস্থা ভালো নয়। আচ্ছা, গুড উইল কিন্তু ওই দেখতে আমার মনে হয় গুড উইল ভালো ইচ্ছায়। আসলে গুড উইল অর্থ আলাদা। গুড উইল মানে হচ্ছে সুনাম, যেটাকে বাংলায় সিম্পল ভাবে যদি আমি বলি সুনাম, অর্থাৎ কমিউনিটির মধ্যে সুনাম অর্জন করা। বুঝতে পারছি স্যাররা? তো জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যাররা তাহলে কিছু ভালো স্বনামধন্য বা ভালো কিছু কোম্পানির নাম বলেন তো শুনি বাংলাদেশের, দু একটা স্যার ভালো কোম্পানি। আসুন্না ফাউন্ডেশন। হ্যাঁ, আসন্না ফাউন্ডেশন হতে পারে, আরো দু একটা ভালো বড় বড় কোম্পানি স্যার আকিস কোম্পানি স্যার। হতে পারে, হতে পারে। স্যার বেক্সিমকো, এক্সিমকো ইনসেপ্টা। হতে পারে, ইনসেপ্টা। হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বাংলাদেশে ফেয়ারলি লার্জ, বড় বড় কোম্পানি। আরো দু একজন স্যার কেউ। ইবনে সিনা। হুম ইবনে হুম সিনা। এমনি সিনেমা আছে, হসপিটাল, ফার্মাসিউটিক্যালস। তো মোটামুটি আপনাদের অনেক পরিচিত কোম্পানি আছে। স্যাররা বিভিন্ন বড় বড় কোম্পানির নাম বললেন, আবার অনেক কোম্পানির নাম আবার বলেনও নাই। তো এটার রিজনটা কি? স্যার আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? অন্য কেউ আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। স্যার না আমরা শুনলে সবাই পরে শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, একটু রিফ্রেশ দেন। হ্যাঁ, একটু রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে আবার ঢুকেন। ম্যাম কথা স্যার কথা তো শুনতে পারতেছে না, তো এটা কিভাবে শুনবো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। মানে ইন্টারনেট সমস্যা হলে অনেক সময় এরকম হয়। তো যেটা বলতেছিলাম, যে যেরকম আপনি অনেক ধরনের কোম্পানির নাম বললেন, আবার অনেকগুলা বলেনও নাই। এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে স্যার, এই নামি দামি কোম্পানিগুলোর নাম আপনারা বলেন এই কারণে যে আপনারা শুনছেন এইসব কোম্পানিতে ভালো বেতন দেয়। স্যার আমি বুঝতে যেগুলা পারছেন? বলছি এগুলা ভালো কাজ দেখছি স্যার, এর হ্যাঁ, জন্য বললাম স্যার। ভালো কাজ দেখছেন, এমপ্লয়ীদের ভালো, তাদের সাথে ভালো ব্যবহার করে, তারা যতটুকু কাজ করে তার তুলনায় কম্পেনসেশন ভালো পায়। কম্পেনসেশন না অর্থ স্যার কি স্যাররা? বেতনের ব্যাপারটা জানি স্যার। কম্পেনসেশন মানে হচ্ছে স্যার, মানে স্যার কাজের বিনিময় যেটা আছে বা ই স্যালারি। যেটা বলো, স্যালারি স্যার। স্যালারি, হ্যাঁ এক হ্যাঁ, কথায় স্যালারি। বেসিক্যালি স্যালারি। সো যেমন কথার কথা, আম, যেমন বিবিএ স্টুডেন্টরা যখন পাশ করে, তারা একদম প্রথম যেই উইদাউট এনি এক্সপিরিয়েন্স যেই জবটা অ্যাপ্লাই করে, সেটার নাম হচ্ছে এমটিও। নাম শুনছেন? ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। না স্যার। কেউ শুনেন নাই? এমটিও পদের নাম শুনেন নাই আমি কখনো? শুনছি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা এটা হচ্ছে তাদের একদম ফার্স্ট জব হয়, প্রথম আম, আহ, চাকরি। মোটামুটি প্রায় সব কর্পোরেট কোম্পানিতে আপনার এমটিও পদে আহ, দেখবেন। তো আম, আচ্ছা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমার ক্লাস
আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে যেমন ধরেন কথার কথা যে প্রাণ আরএফএল এর নাম শুনছেন না? তো তারা জি স্যার। নরমালি এমটিও পদে জি স্যার, অ্যারাউন্ড শুনতে পাচ্ছি। 20 to 25,000 টাকা স্যালারি অফার করে। আবার বিভিন্ন কোম্পানি 35-40 এর মতো স্যালারি অফার করে। এরকম টাইপ থাকে ব্যাংক-ট্যাংক গুলা। আ যেহেতু ফার্স্ট টাইম জব উইথআউট এক্সপেরিয়েন্স। কিন্তু ইউনিলিভার তারা এমটিও পদে 80,000 টাকা স্যালারি অফার করে। ইউনিলিভারের নাম শুনছেন না? এই যে লাক্স সাবান। জি স্যার। স্যার এই ধরনের কসমেটিক্স বিভিন্ন কোম্পানি। কসমেটিক্স, হ্যাঁ। ওদের অনেক প্রোডাক্ট। তাহলে একটা চিন্তা করে দেখেন যে আম ৩ টাই বড় কোম্পানি, ঠিক না? প্রাণ, হ্যান-ত্যান এগুলো সবই বড় কোম্পানি এবং তাদের কাজের প্রেশার আমরা ধরে নিতে পারি কাছাকাছি লেভেলেই। হ্যাঁ, প্রাণে কি কাজ কম? কি মনে হয় স্যারদের? আরএফএল এ কি কাজ স্যার কম? অনেক স্যার কাজ। অনেক স্যার। হ্যাঁ, তবে হিউজ। তাদের ইউনিলিভারে তো বেশি স্যার। ইনফ্যাক্ট ইউনিলিভারের চেয়েও বেশি। কারণ তাদের প্রোডাক্ট অনেক। এবং আপনি যদি বিদেশেও যান, শেলফ গুলাতে যখন বাংলাদেশের প্রোডাক্ট দেখবেন, আপনি মোর অর লেস প্রাণের প্রোডাক্টই পাবেন বেশি, অন্যান্য গুলার তুলনায়। সেটার অনেক কাজ। তো একটা সেম লেভেল, ইনফ্যাক্ট আরো বেশি লেভেলের কাজে তারা সেলারি অফার করতেছে 25-30, আর এদিকে একটা কোম্পানি অফার করতেছে 80। তাহলে কমিউনিটিতে কোনটার সুনাম বাড়বে বলেন তো? ইউনিলিভারের। এবং ইউনিলিভার। আপনারা যখন গ্র্যাজুয়েট করবেন, সব হাই সিজিপিএ হোল্ডার যারা স্টুডেন্ট থাকে 3.5, 6, 7, 8, 9, 10, মানে 4 আউট অফ 4 সিজিপিএ, তারা সব লাইন ধরে দাঁড়ায় থাকবেন কোন কোম্পানিগুলাতে? গ্রামীণ ফোন, তারপরে রবি, ইউনিলিভার বা এই ধরনের কোম্পানিগুলোতে তখন আপনারা সবাই জব করতে চাইবেন, ঠিক না স্যাররা? তো যেটা হয় যে আপনার কোম্পানির এথিক্স যদি ভালো থাকে, আপনি যদি এমপ্লয়ি বেনিফিটটাকে ভালো রাখেন, কোম্পানির মধ্যে আনইথিক্যাল কোনো প্র্যাকটিস না থাকে এবং আহ, সোজা কথা যে একটা কোম্পানি যদি মানুষের এফোর্ট অনুসারে কম্পেনসেশন ভালো দেয়, তখন এই কোম্পানিটা দক্ষ এবং ভালো ভালো এমপ্লয়ি তার কাজ করার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। তার কোনো অভাব থাকে না। লয়াল, ডেডিকেটেড এমপ্লয়ি পাইতে তার কোনো কষ্ট করতে হয় না। কিন্তু যেসব কোম্পানি মনে করেন যে বেতন নিয়ে ঝামেলা করতেছে, 5 তারিখের বেতন 25 তারিখে দিচ্ছে, হ্যাঁ, কোম্পানির সুনাম ভালো না, গুডউইল নাই, সেই সব কোম্পানিগুলোতে দেখবেন মানুষ আসে, অভিজ্ঞতার জন্য হয়তো 6 মাস 1 বছর চাকরি করে, ভালো অফার পাওয়ার সাথে সাথে কোম্পানি ছেড়ে চলে যায়, ঠিক না স্যাররা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। স্যার এক্সপিরিয়েন্সের জন্য আসে জাস্ট কোন জাস্ট রকম। মানে কোন রকম ওটাকে সে ধরেই নেয় যে আমার বেতন না দিলেও সমস্যা নেই, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখি ক্রিয়েটিং অ্যান অর্গানাইজেশন দ্যাট অপারেটস কনসিস্টেন্টলি। যারা ইথিক্যালি বিজনেস করে তারা সাধারণত কনসিস্টেন্ট। কনসিস্টেন্সি এটার বাংলা কি? কনসিস্টেন্সি স্যার ধারাবাহিকতা নাকি স্যার? ধারাবাহিকতা, এক্স্যাক্টলি। ধারাবাহিকতা। তার মানে আজকে ভালো, কালকে খারাপ, আজকে আপনার পেমেন্ট ঠিক মতো পাচ্ছেন, এরপরে আবার ক্রেডিটে চলে যাচ্ছে। এইরকম কোনো কোম্পানির সাথে জেনারেলি ভালো কোম্পানি ডিল করতে চায় না। বুঝতে পারছি? সো আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আপনার সাথে মোর এন্ড মোর আপনার লয়াল কাস্টমার বাড়বে। কাস্টমার বেজ আরো স্ট্রং হবে। তারা আরো বেশি বেশি আপনার প্রোডাক্ট কিনবে বা আরো বেশি অর্ডার করবে। আর আপনার সাপ্লায়ারও আপনার সাথে ভালো ব্যবহার করবে। সাপ্লায়ার যেমন অনেক সময় হয় কি কোম্পানির কিন্তু কাঁচামাল সরবরাহ করতে হয়, ঠিক না? কাঁচামাল সে আবার আরেকটা জায়গা থেকে কিনে। বা কোম্পানি দেখা যাচ্ছে আরেকজনের একটা র ম্যাটেরিয়ালস নিয়ে আসলো, সেইটাকে সে আবার কনভার্ট করে একটা প্রোডাক্ট হিসেবে মার্কেটে সেল করলো। এখন তার সাথে ওই কাঁচামালের লোকের যদি সম্পর্ক ভালো না থাকে, সে যদি কনসিস্টেন্ট বিজনেস প্র্যাকটিস গুলা বজায় না রাখে, তখন কিন্তু আস্তে আস্তে এই কোম্পানিটা ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, ফস্টারিং গুড বিজনেস প্র্যাকটিস। সাধারণত এথিক্যাল কোম্পানিগুলো বিজনেস প্র্যাকটিস গুলা ভালো, তাদের এমপ্লয়ি রিলেশন গুলা ভালো, তাদের বাজেট কনস্ট্রেন্ট গুলো মানে লজিক্যাল, উল্টাপাল্টা বাজেট কনস্ট্রেন্ট দেয় না, উল্টাপাল্টা টাইম স্কেডিউল দেয় না। আমরা অনেকেই ধরেন আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথাই বলি, একটা অদ্ভুত টাইম দিল আপনাকে যে 7 দিনের মধ্যে একটা প্রজেক্ট লাইভ করতে হবে, একটা ওয়েবসাইট বা একটা ধরেন কোথাও কোথাও অ্যাপ্লিকেশন, এটা 7 দিনের মধ্যে লাইভ করতে হবে। তো তখন হবে কি, এই ধরনের কোম্পানিতে আপনি তখন এই মানে টাইমলাইনটা ইয়া করার জন্য আপনিও তখন শর্টকাট পদ্ধতি খুঁজবেন।
ঠিক না স্যার? আপনি তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে বেসিক প্রিন্সিপলস গুলো থাকে সেটা মেইনটেইন করবেন না। তখন আপনি যেখান থেকে যা কোড পাচ্ছেন মেরে দিচ্ছেন এবং কোন রকম কাজ করে করতে পারলেই হইল। এখন ওই ধরনের ফিনিশ প্রোডাক্টে কিন্তু অনেক সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যুস থাকবে। ২ দিন পর পরই সার্ভার ডাউন হবে, লোড ব্যালেন্সিং করতে পারবে না। ২ দিন পর পরই দেখবেন যে হ্যাকিং এর শিকার হচ্ছেন আপনার ওয়েবসাইট গুলা। সো গুড বিজনেস প্র্যাকটিস থাকে না। যেখানে আনএথিক্যাল প্র্যাকটিস থাকে তারা গুড বিজনেস প্র্যাকটিস থাকে না। আরো কি থাকে? প্রোটেক্টিং দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস এমপ্লয়িজ ফ্রম লিগ্যাল অ্যাকশন। হ্যাঁ, হ্যাঁ। দেখেন তো চাবি লাগবে কিনা? আচ্ছা, লিগ্যাল অ্যাকশনের ব্যাপারটা কিরকম? এটার উদাহরণ দেই, যেমন কথার কথা মনে করেন যে আপনার কোম্পানি বিভিন্ন সরকারি প্রজেক্টে হুম, সরকারি বিভিন্ন প্রজেক্টে টেন্ডার নিয়ে কাজ করে। মানে আপনারা ধরেন কথার কথা এনিথিং একটা কনস্ট্রাকশন কোম্পানি গভর্নমেন্ট টেন্ডার নেন এবং কনস্ট্রাকশনের কাজ করেন। তো এখন কাজ পাওয়ার জন্য আপনি কি করেন? বিভিন্ন সরকারি অফিসারদেরকে ঘুষ দেন। বুঝতে পারছেন স্যাররা? শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছি। বিভিন্ন সরকারি অফিসারকে আপনি ঘুষ দেন যাতে কাজটা আপনি পান। টেন্ডারটা যাতে আপনার নাম আসে। তো অ্যাম এখন এটা কোনো কারণে মিডিয়াতে চলে আসলো এবং ধরা খেয়ে গেলেন। তখন দেখা যাবে যে আপনি হয়তো কথার কথা ওটা ৳২০,০০,০০,০০০ একটা কাজ ছিল। এইটার জন্য যে মামলা হইছে, সেই মামলায় আপনার আম জরিমানায় চলে আসছে ৳৫০,০০,০০,০০০ বা ৳১০০,০০,০০০ জরিমানা চলে আসছে। কথা বুঝছি? মানে যে মানে আমরা অনেক সময় বাংলায় একটা কথা বলি, লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলছে, এরকম টাইপ বলি না? মানে পিঁপড়া তো গুড়, আপনার গুড়ের হাঁড়ি জি সুদ্ধা খেয়ে স্যার, ফেলছে। তাহলে যে কারণ ৳২০ ৳২ ছাগলে খায় স্যার, এরকম কিছু ওরকম। একটা। যে আপনি যেখানে ইনকাম করতেন একটা জিনিস, একটা লিগ্যাল অ্যাকশন যদি চলে আসে, তাইলে কিন্তু আপনি ভয়াবহ রকমের জরিমানার সম্মুখীন হইতে পারেন। কারণ সবসময় ঘুষ প্রকাশ পায় না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ঘুষ আবার মিডিয়ায় চলেও আসে। তখন ধরা খাওয়ার পরে কিন্তু ভয়াবহ রকম শাস্তি হয়। সো প্রোটেক্টিং দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস এমপ্লয়িজ। অর্গানাইজেশনকে বাঁচানো এবং এমপ্লয়িকে বাঁচানো ফ্রম লিগ্যাল এসব লসুটস এর হাত থেকে বাঁচানোর জন্য। সো এথিক্সটা বজায় থাকলে অবশ্যই সেই কাজ করতো না এবং তাকে এইসব লিগ্যাল কনসিকুয়েন্সও ভোগ করতে হতো না। আচ্ছা, আনফেভারেবল পাবলিসিটি এভয়েড করা। আনফেভারেবল পাবলিসিটি মানে হচ্ছে যে কোম্পানির নামে কোনো দুর্নাম বা দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ হয়ে গেলে সাধারণত ওই কোম্পানির নাম খারাপ হয়ে যায় এবং কোম্পানি প্রায় এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসেও চলে যেতে পারে। স্যাররা এরকম দু একটা কোম্পানির নাম বলতে পারবেন যে যাদের নাম খুব খারাপ হয়ে গেছে? আর ডেস্টিনি স্যার। ডেস্টিনি হতে পারে। আরেকটা খুব কমন, এই যে রিসেন্ট খুব কমন একটা বলতে পারবেন? গাজী গাজী স্যার। হ্যাঁ, গাজী হতে পারে। এই লাস্ট গভর্নমেন্ট চেঞ্জের পর হতে পারে। ক্যান বি এ গুড এক্সাম্পল। স্যাররা ই ভ্যালির নাম শুনছেন না? জি স্যার, জি স্যার। জি স্যার। ই ভ্যালি। তো এখন চিন্তা করে দেখেন, মানে ই ভ্যালি এখন মনে হয় ব্যবসা করে, বাট মানে তাদের অবস্থা এত খারাপ যে ওরা যদি মাগনাও দেয় প্রোডাক্ট, মানুষ মনে হয় আর অর্ডার করবে না। কথা বুঝছেন? জি স্যার, ঠিক স্যার। ইনফ্যাক্ট ওরা স্যার এই তার ই ই ভ্যালি ব্র্যান্ড এই নামটাতে আর মনে হয় বিজনেস করতেও পারবে না কোনোদিন। তাদের নামটা চেঞ্জ করতে হবে। তার কোনো না কোনো সময় দেখবেন একই মালিক কিন্তু নাম চেঞ্জ করে অন্য ব্র্যান্ডে আসবে। তো এটার রিজনটা কি? আনফেভারেবল পাবলিসিটি। কোম্পানির নাম এমনভাবে খারাপ হইছে, বা আমরা বেক্সিমকোর কথাও বলতে পারি। বেক্সিমকোরও স্টকের প্রাইস কিন্তু রিসেন্ট টাইমসে অনেক কমে গেছে। এটা খুব লাভজনক প্রতিষ্ঠান, বেশ বড় প্রতিষ্ঠান বাংলাদেশের। কিন্তু তাদের স্টকের প্রাইস স্যার, স্যার ওরা সার্ভাইভ করে ফেলবে স্যার। হ্যাঁ, স্যার বিদেশে স্যার তাদের ইয়ে আছে তো স্যার, ওদের বিদেশে অনেক সেক্টর টাকা আছে পয়সা বিদেশে। বিদেশে অনেক টাকা পয়সা আছে। তো যাই হোক, না স্যার, হোয়াটএভার, টাকা পয়সা না স্যার, ওদের আরো কয়েকটা দেশে মেবি বড় বড় আছে স্যার, মানে ফ্যাক্টরি টাইপের। উৎপাদন আর কি। হ্যাঁ, স্যার হ্যাঁ, প্রোডাকশন হাউস আছে স্যার, অনেক বড় বড়। হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলা হয় কি, আনফেভারেবল পাবলিসিটির ২ টা প্রবলেম। নাম্বার 1 প্রবলেম হচ্ছে আনফেভারেবল পাবলিসিটি হলে আপনার কোম্পানির স্টকের ভ্যালু কমে যায়। বুঝতে পারছি? স্যাররা তো স্টক তো বুঝেন, ঠিক না? এই যে শেয়ার মার্কেট স্টক, এগুলা তো নাম শুনছেন কখনো? জি স্যার, মানে স্যার বেসিক্যালি ক্রিপ্টোকারেন্সির জি মতোই স্যার। স্যার। পিএলসি গুলা যেটা করে, লিমিটেড কোম্পানি গুলা, তারা
মালিকরা পুরাটুকুর মালিক থাকে না। তারা দেখা যাচ্ছে 30 বা 40% নিজের জন্য রাখে। বাকিটা ইনভেস্টমেন্ট তোলার জন্য তারা কিন্তু শেয়ার মার্কেটে রিলিজ করে দেয় এবং ছোট ছোট টুকরা করে মানুষের কাছে বিক্রি করে, যেটাকে আমরা শেয়ার বলি। তো শেয়ার মার্কেটে আনফেভারেবল পাবলিসিটি বা ব্যাড নিউজ বা খারাপ ধরনের কোনো নিউজ যদি আসে, তখন ধাম করে ওই কোম্পানির শেয়ারের ভ্যালু কমে যায় এবং শেয়ারের ভ্যালু কমে গেলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট চলে যাবে। ঠিক আছে? একটা কোম্পানির ভয়াবহ রকম ক্ষতি হতে পারে শেয়ারের ভ্যালু কমলে। ইনভেস্টমেন্ট কমতে থাকে মানুষের। আর সেকেন্ড যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আনফেভারেবল পাবলিসিটি থাকলে বিভিন্ন অডিট কোম্পানি, মানে যেমন এনবিআর হইতে পারে বা মানে ওভারঅল আমাদের দুর্নীতি দমন কমিশন, দুদক হইতে পারে, এদের অডিট শুরু হয়ে যায়। এরা তখন আপনার কোম্পানিকে স্ক্রুটিনাইজ করা শুরু করে। এরা আপনার সম্পদের আয় ব্যয় হিসাব নিকাশ নিতে স্টার্ট করে। এটার কারণে যেটা হয় যে আপনার সাধারণত কোনো কোম্পানি একেবারে 100% অনেস্টি মেনটেন করে কাজ করতে পারে না। কিছু না কিছু গলদ থাকেই। কিন্তু এটা অডিটের মধ্যে পড়ে গেলে তখন তাদের কিন্তু হিউজ পরিমাণ সমস্যা হয়। বুঝতে পারছি স্যাররা? জেনারেলি কিন্তু কোনো কোম্পানি চায় না যে আমি অডিটের মধ্যে পড়ি। বাট আনফেভারেবল পাবলিসিটি, যেমন এই যে এখন বেক্সিমকোর নাম খারাপ। তাদের মালিকের বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আসছে বা বসুন্ধরার মালিকের বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। এখন হবে কি, এই কোম্পানিগুলোর স্ক্রুটিনাইজেশনটা একটু হার্ড ভাবে হবে, কঠিনভাবে হবে। দেখা যাবে এনবিআরও তাদের বেশি অডিটিং করতেছে বা দুদক তাদের বেশি খোঁজ নিচ্ছে। যার কারণে তাদের বিজনেস ফ্লোটার মধ্যে একটা ইন্টারাপশন চলে আসে। সো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইথিক্স ইথিক্সটা কেন একটা কোম্পানির জন্য খুব হাইলি ইম্পর্টেন্ট। কারণ ইথিক্স যদি বজায় না থাকে আপনি নানানভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ভালো এমপ্লয়ি পাবেন না। আপনার প্রোডাক্টগুলার কোয়ালিটি খারাপ থাকবে। আপনার কাস্টমার রিলেশন খারাপ থাকবে। আপনি কাস্টমার রিটেইনমেন্ট কম থাকবে। এমপ্লয়ি রিটেইনমেন্টও কম থাকবে। এবং ওভারঅল আপনার কোম্পানির স্টকের ভ্যালু বা প্রাইস কমে যেতে পারে। যেটার কারণে আপনার কোম্পানির ইনভেস্টমেন্টও ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন বুঝছেন স্যাররা কেন ইথিক্স পড়ায়? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আসছে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার ওয়ার্ডটার মিনিং হচ্ছে শেয়ার হোল্ডার, এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার, কমিউনিটি, সবাই। অর্থাৎ একটা বিজনেস ডিসিশনের সাথে যারা জড়িত তারা সবাই হচ্ছে এই কোম্পানির স্টেক হোল্ডার। শেয়ার হোল্ডার তো বুঝতেই পারতেছেন, পাবলিক হতে পারে অথবা মালিক নিজে হতে পারে। এমপ্লয়ি মানে যারা জব করে, কাস্টমার মানে যারা আপনার কোম্পানি থেকে কিনে, সাপ্লায়ার মানে আপনি যাদের থেকে কিনে, আপনার কোম্পানি যাদের থেকে র ম্যাটেরিয়ালস অথবা ইয়াগুলা সাপ্লাই হিসাবে নেয়, আপনাকে যারা সাপ্লাই দেয় তারা হচ্ছে সাপ্লায়ার। আর কমিউনিটি, তো কমিউনিটির বিষয়টা একটু বলি। মনে করেন যে ধরেন এই যে বেক্সিমকোর কথাই বললাম। স্যার, বেক্সিমকোর কোন প্রোডাক্টটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে বলেন তো? বেক্সিমকোর কোন প্রোডাক্টটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করি আমরা? স্যার নাপা মেবি স্যার। নাপা, এক্স্যাক্টলি। সো নাপা বা এটা একটা খুবই বিখ্যাত প্যারাসিটামল ওষুধ, সব জায়গায় আছে। তো আমরা ধরে নিলাম যে বাংলাদেশের টোটাল যেই প্যারাসিটামলের যেই নিড, সেটার হবে কম না করে হলো আমি ধরে নিলাম যে 40% নাপা সাপ্লাই দেয়। ঠিক আছে? তো এখন আপনি বললেন, হ্যাঁ বেক্সিমকো ভালো কোম্পানি না, তারা অনেক দুর্নীতি করছে, টাকা সরাইছে, এই সেই। হ্যাঁ, এই কোম্পানি চুলায় যাক। বুঝলাম, বেক্সিমকোর মালিক হোক, এমপ্লয়ি হোক, সবাই চুলায় যাক। কিন্তু স্যার, এই কোম্পানি যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার এই 40% প্যারাসিটামল কে সাপ্লাই করবে? স্যার শুধু প্যারাসিটামল না স্যার, ফার্মেসি জগতে মানে স্যার আমি একটা জাস্ট শুধু ডিজাস্টার চলে এটুকুই আসবে স্যার। ধরলাম যে ধরেন 100টা প্যারাসিটামল ওষুধ মানুষের খাইতে হয়, তার মধ্যে 40টা নাপা কোম্পানি সাপ্লাই দেয়, মানে বেক্সিমকো সাপ্লাই আর দেয়। একটু বেশি, আরো বেশি হবে তাহলে স্যার, ওদের হ্যাঁ, তো আরো স্যার বেশি নাপা হবে। হ্যাঁ, অনেকগুলো। নাপা তো খুবই পপুলার। তো এখন তাহলে আমি ধরে নিলাম যে 40%। তো এই যে 40%, এটা তাহলে কে সাপ্লাই দিবে? কারণ বাকি কোম্পানিরা 60% সাপ্লাই দেয়, শুধু একটা কোম্পানি ধরেন 40% সাপ্লাই দেয়। তো আলটিমেটলি কিন্তু স্যার আমরা হোল কমিউনিটিও এফেক্টেড হচ্ছি না স্যাররা? জি স্যার, জি হ্যাঁ, স্যার। শুধু যে ওই কোম্পানির মালিকের ক্ষতি হচ্ছে বা এমপ্লয়ের ক্ষতি হচ্ছে তা না।
সামটাইমস কমিউনিটিও কিন্তু ওই মানে কোম্পানি দ্বারা এফেক্টেড হয়ে যায়। সো এই কারণে কমিউনিটিটাও স্টেক হোল্ডারের অন্তর্ভুক্ত। স্যার এই ওয়ার্ডটা মনে থাকবে, স্টেক হোল্ডার? স্টেক হোল্ডার মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে আরো কিছু পয়েন্ট কিভাবে ইমপ্রুভ করা যায় ইথিক্স, এগুলো আপনাদের বইয়ের মধ্যে পয়েন্টগুলো দেওয়া আছে, আপনার বই থেকে পড়বেন। আর আগেই বলছি কোনো কিছু মুখস্থর দরকার নাই, কারণ মুখস্থ করে লাভও নাই, পরীক্ষায় তো কিছু মুখস্থ দিব না, পড়বেন। পড়লে হবে কি আপনার আমাদের তো মেইন সমস্যা ইংলিশ। আমরা যদি ইংলিশটা একটু পড়ি তাহলে 2 লাইন লিখতে পারবেন, হাতে আসবে। কোনো কিছু মুখস্থ ওইভাবে করার প্রয়োজন নাই। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এখন আমরা দেখি যে কিছু ওয়েজ যার মাধ্যমে ইথিক্স ইমপ্রুভ করা সম্ভব। প্রথমেই যেটা লেখা সেটা হচ্ছে উইলিং টু সিক অ্যাডভাইস অ্যাবাউট এথিক্স ইস্যুস। আচ্ছা, এই যে একটু আগে গভর্নমেন্ট জবের কথা বললাম যে গভর্নমেন্টের বিভিন্ন অফিসারদেরকে ঘুষ দেওয়া লাগে টেন্ডার পাওয়ার জন্য। তো ধরেন আপনার কোম্পানি এরকম ঘুষ টুস দেয়, তো আপনি আপনার আপার ম্যানেজমেন্টকে বললেন, স্যার আমরা যেভাবে উম, বিষয়টা ডিল করি এটা তো ভালো না, এটা তো আনইথিক্যাল হচ্ছে। স্যারদের কি মনে হয় যে আপনার ম্যানেজার বা আপনার আপার ম্যানেজমেন্টকে এটা জানানোর পর কি ধরনের রিপ্লাই আসবে বলেন তো দেখি স্যাররা? স্যার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বেশি স্যার। মানে এরকমই বলবে, "এই, আপনি বেশি বুঝেন, আপনাকে যে বলছিলাম কালকে একটা কাজ করতে ওটা কি করছেন ঠিক মতো, চান নিজের কাজ করেন।" এরকম এরকমই একটা বকাঝকা দিবে নাকি মোস্ট অফ দ্য টাইম। সো ইথিক্স ইমপ্রুভ করতে হলে একটা ওপেন এনভায়রনমেন্ট দরকার, যেখানে এমপ্লয়িরা কোনো আহ, যেটাকে বলে যে কোনো ভয়ভীতি ছাড়াই, কোনো ধরনের আহ, কি বলবো, ফিয়ারফুল কোনো এনভায়রনমেন্ট ছাড়াই তারা আপার ম্যানেজমেন্টকে যে কোনো এথিক্যাল ইস্যু সম্পর্কে নোটিফাই করতে পারে। এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এবং এমপ্লয়িজ ফিল প্রিপেয়ার টু হ্যান্ডেল সিচুয়েশন দ্যাট কুড লিড টু মিসকন্ডাক্ট। এমপ্লয়ি নিজেই ডিসিশন নিবে, ম্যানেজমেন্টকেও জানানোর দরকার নেই, সে নিজেই ডিসিশন নিবে যাতে মিসকন্ডাক্ট না হয়। আচ্ছা, এমপ্লয়িজ আর রিওয়ার্ডেড ফর এথিক্যাল বিহেভিয়ার। স্যার, একজন ম্যানেজার যে কোনো পদ্ধতিতে কোম্পানির জন্য 100 টাকা প্রফিট আনলো, আরেকজন এথিক্স স্ট্যান্ডার্ড সব মেনটেন করে 70 টাকা প্রফিট আনলো। আপনি যদি বছর শেষে এই ম্যানেজারকে প্রমোশন দেন, সামনের বছর এই লোক আর এথিক্যাল থাকবে না, ঠিক না স্যাররা? জি স্যার। কারণ সে যখন দেখবে যে কই আমি তো সব মেনটেন করলাম, কিন্তু দিন শেষে তো স্যার খালি প্রফিটটাই দেখলো, আমিও তো প্রফিট আনছি বাট আমি হয়তো অত আনতে পারি নাই, তাহলে আমিও ওর মতোই চলি, সামনের বছর তাহলে আমিও প্রমোশন পাবো। বুঝতে পারছেন? তো আপনি যদি জি স্যার। হ্যাঁ এমপ্লয়ি ডাজ নট রিওয়ার্ড সাকসেস, দেখেন সাকসেস আসছে ভালো, কিন্তু ইউ শুড নট রিওয়ার্ড সাকসেস অবটেন থ্রু কোশ্চেনেবল মিনস। প্রশ্নবিদ্ধ কোনো পদ্ধতিতে যদি প্রফিট আসেও সেটাকে আপনি প্রশংসা করতে পারবেন না, বা সেটার জন্য আপনি বোনাস প্রমোশন এই জিনিসগুলা দিতে পারবেন না। এই জিনিসগুলো যদি আপনি দেন তাহলে সবার এথিক্যাল বিহেভিয়ার খারাপ হইতে শুরু করবে। সবাই তখন চেষ্টা করবে যে একেবারে কাটথ্রোট বিহেভিয়ার করতে, যে কোনো উপায়ে টাকা নিয়ে আসতে। আর তখনই তো এই আনএথিক্যাল অ্যাক্টিভিটি গুলো হবে। বুঝতে পারছি স্যাররা? আরো কয়েকটা পয়েন্ট দেখি। অ্যাপয়েন্ট এ কর্পোরেট ইথিক্স অফিসার, আপনাদের সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যে কাউকে কমপ্লায়েন্স অফিসার বা ইথিক্স অফিসার হিসেবে নিয়োগ দিতে পারেন, যারা দেখবে যে প্রত্যেকটা কাজ কমপ্লায়েন্স অনুসারে হচ্ছে কিনা। এখানে একটা ওয়ার্ড হচ্ছে কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স অর্থ হচ্ছে নিয়ম নীতি মেনে অনুসরণ করে কাজ হচ্ছে কিনা, বা দেশের আইন বা কর্পোরেট আইন অনুসরণ করে কাজগুলো হচ্ছে কিনা সেটাকে চেক করা। এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরসরা বা মালিক পক্ষরাও এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট করে দিতে পারে। বাট সেই ক্ষেত্রে কিন্তু মালিক পক্ষের নিজেরও ইয়া হইতে হবে, সৎ হইতে হবে। এখন সালমান এফ রহমান যদি আইসা আপনাকে উপদেশ দেয়, সততার বাণী শোনায়, তাহলে কি হবে? হ্যাঁ না স্যার। বা বসুন্ধরার মালিক যদি আইসা বলে, এই আহ, মেয়েদের সাথে, মেয়ে কোয়ার্কারদের সাথে কোনো ফষ্টি নষ্টি করা যাবে না, তো তাকে তার কথা তো মানুষ শুনবে না, শুনবে? না স্যার, সম্ভবই না স্যার। তো এইরকমই হচ্ছে বিষয়, তারা বলবে বড় বড় কথা, না এটা করার জন্য তাদেরও তো এথিক্যাল স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে। সো বোর্ড অফ ডিরেক্টরসরাও চাইলে এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট আপ করে দিতে পারে।
আচ্ছা, কর্পোরেট কোড অফ এথিক্স, আপনি চাইলে কোড অফ এথিক্স বা কোড অফ কন্ডাক্ট এটা লিখে দিতে পারেন যে আমরা এটা মেনে চলবো, এটা মেনে চলবো। এটা পাশে রিডিং লেখা, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো। মানে আপনাদের দিয়ে একটু রিডিং পড়াবো সামনের ক্লাসে। কন্ডাক্টিং সোশ্যাল অডিট, আপনি চাইলে এমপ্লয়ীদের থেকে অ্যানোনিমাস রিভিউ নিতে পারেন যে আমাদের কোম্পানির কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো ধরনের অ্যাক্টিভিটি বা কোনো একটা রুলস বা পলিসি যেটা দেশের বর্তমান আইন বা কর্পোরেট আইন এটার এগেইনস্টে যাচ্ছে, বা হিউম্যান যেটাকে বলে যে লেবার ল, হ্যাঁ লেবার ল এর এগেইনস্টে যাচ্ছে, এরকম কোনো কাজ হচ্ছে কিনা, বা আপনারা আপনাদের বেতনে খুশি কিনা, আম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস, কোনো ধরনের ম্যানেজমেন্টে কোনো প্রবলেম আছে কিনা, এই ধরনের ব্যাপারে আপনি অ্যানোনিমাস রিভিউ নিতে পারেন। হ্যাঁ, যেমন আমাদের ভার্সিটিতে দেখছেন স্যার একটা কমপ্লেন বক্স আছে লাইব্রেরির সামনে, এখানে কিন্তু অনেক জি স্যার। স্টুডেন্টরা কমপ্লেন করে। আর এই এগুলা কিন্তু সরাসরি ভিসি অফিসে, প্রভিসি অফিসে যায়। তারা এইগুলার ব্যাপারে আমাদেরকে নোটিফাইও করে যে এরকম কমপ্লেন আসছে, এই কাজগুলো যাতে না হয়, বা কারো ব্যাপারে স্পেসিফিক্যালি কমপ্লেন আসলে তাকে আলাদাভাবে ডাকা হয়। এই বিষয়গুলো কিন্তু আপনার এথিক্সটা ইমপ্রুভ করবে। রিকোয়ারিং এমপ্লয়িজ টু টেক এথিক্স ট্রেনিং। সো আপনি কোম্পানির এমপ্লয়ীদের জন্য এথিক্সেরই যে আপনাদের এথিক্সের ক্লাস নিচ্ছি, এরকম তাদেরও একটা একটা সেশন বা একটা সেমিনার, একটা ওয়ার্কশপ থাকা উচিত, যেখানে একজন সাইকোলজি বা একজন ফিলোসফির একজন প্রফেসর নিয়ে আসলো, সে 3 মাস আপনাদেরকে বিভিন্ন ট্রেনিং দিল, যার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কোন কাজটা করা ভালো, কোন কাজটা করা খারাপ। এথিক্সের ট্রেনিং দেওয়া, যেমন আপনাদের বইয়ের মধ্যে আমি দেখলাম যে লেখা আছে মোটরোলা যে কোম্পানি, তাদের প্রতি 2 বছর পর পর এমপ্লয়ীদের বাধ্যতামূলক এথিক্স ট্রেনিং করতে হয়। প্রতি 2 বছর পর পর বাধ্যতামূলক তাদেরকে একটা ওয়ার্কশপের ভিতর দিয়ে যেতে হয়। সেইগুলা করলেও কর্পোরেট এথিক্স ইমপ্রুভ হবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে ইনক্লুডিং এথিক্যাল ক্রাইটেরিয়া ইন এমপ্লয়ি অ্যাপ্রেজাল। স্যার অ্যাপ্রেজাল তো বুঝেন নাকি? অ্যাপ্রেজাল এটা তো বুঝেন। অ্যাপ্রেজাল কি জিনিস? জানা নাই স্যার, দুঃখিত। অ্যাপ্রেজাল শুনেন নাই আপনাদের কোম্পানিতে অ্যাপ্রেজাল দেয় না? বছর শেষে বোনাস টোনাস কিছু দেয় না ভালো এমপ্লয়ীদের? ও স্যার, বছর না স্যার, প্রতি মাসে আছে স্যার। হাজিরা হ্যাঁ, যদি স্যার সবার ঠিকঠাক থাকে তাহলে একটা বোনাস আচ্ছা থাকে আচ্ছা, স্যার। হ্যাঁ এরকম টাইপ। তো সাধারণত কর্পোরেট কোম্পানিগুলা ওরা তাদের ইভালুয়েশনটা প্রতি কোয়ার্টারে করে। মানে হচ্ছে আপনার বছরটাকে 4 মাস করে করে 3টা কোয়ার্টারে ভাগ করে, Q1 Q2 Q3। তো প্রত্যেক কোয়ার্টারে সব এমপ্লয়ীদের ইভালুয়েশন হয়, কে কতটুকু ভালো করলো, তাদের কন্ট্রিবিউশন কতটুকু, তাদের গ্রোথ কিরকম, এই বিষয়ে একটা আলোচনা হয়, এবং তাদের মধ্যে সবচেয়ে ভালো হার্ড ওয়ার্কিং এমপ্লয়ীদের একটা অ্যাপ্রেজাল দেয়। সো ওই যে বললাম এগেইন, এথিক্যাল ক্রাইটেরিয়া, অর্থাৎ যার ইথিক্স ভালো সেও যদি একটা কনসিডারেশনে থাকে, হ্যাঁ যে অ্যাপ্রেজালের ভিতরে থাকে, এথিক্স ভালো তাই সে ভালো প্রমোশন পাচ্ছে, এথিক্স ভালো তাই সে একটা বছর শেষে একটা 50,000 বা 1 লক্ষ টাকা একটা প্যাকেজ পেলো, এগুলো হলে হবে কি অন্যরাও আগ্রহী হবে এথিক্সটা বজায় রাখার জন্য। আর ওই যে বললাম, আপনি যদি দিন শেষে খালি মালিক হিসাবে খালি পয়সাটাই গুরুত্ব দেন, তাহলে কিন্তু আপনার এমপ্লয়িরা যেভাবেই হোক না কেন, সেটা ইথিক্যাল হোক আনইথিক্যাল হোক, যেভাবেই হোক না কেন, আপনার প্রফিট আনার চেষ্টা করবে, এবং সেই ক্ষেত্রে আপনি ধরাও খেতে পারেন। হুম, লিগ্যাল আইনের ভিতরে চলে আসতে পারেন। ইনক্লুডিং এথিক্যাল কনসিডারেশনস ইন ডিসিশন মেকিং, এইটা হচ্ছে বেসিক্যালি আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব। তো স্যারদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন অলরেডি আসতেছে যে স্যার কোশ্চেন কেমন হবে, ঠিক না স্যাররা? বা পড়াইলেন তো অনেক কিছুই, হ্যাঁ কোশ্চেন কিরকম আসে, এরকম একটা মনে প্রশ্ন আসতেছে না? আসে না এমন হ্যাঁ, কোয়েশ্চেন এখনো। মানে অনেকের হয়তো মনে হচ্ছে যে পড়াচ্ছে তো অনেক কিছুই বুঝলাম, কিন্তু প্রশ্ন কেমন আসে। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে একটা রিয়েল প্রশ্ন সলভ করবো, যেটা কোনো একটা পরীক্ষায় মিড টার্মে আসছিল। কারণ আমি তো অনেকগুলা সেকশন নিচ্ছি, সিএসসি টিএসসি মিলে, আর এই হামও অনেকগুলা আছে। সো এক একটা সেকশনে এক এক রকম কোশ্চেন হয়। তো যে কোনো একটা সেকশন প্রিভিয়াস কোন একটা সেমিস্টারে আমরা দেখবো যে কোশ্চেন কিরকম আসে, সেটা কিভাবে সলভ করতে হবে। তো এটা আমরা নেক্সট সেমিস্টার নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব। ওভারঅল আজকে যেটুকু পড়লাম তার মধ্যে কোনো কোশ্চেন বা কনফিউশন? আজকে যেটুকু পড়লাম
না স্যার কোনো কোশ্চেন্স নেই। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। এস এম আশিকুর রহমান, বিভাস চক্রবর্তী, প্রেজেন্ট স্যার। আল জাবির রিয়াদ, তাইয়িবুর রহমান, প্রেজেন্ট স্যার। জাহিদ হাসান, ইয়েস স্যার। রাকাতুল রাইয়া রিদি, প্রেজেন্ট স্যার। সাব্বির ফকির, প্রেজেন্ট স্যার। সাদিয়া আফরিন, ইয়েস স্যার। আব্দুল মুনিম, প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান রাতুল, আল নওশাদ খান, ইয়েস স্যার। আনিসুর রহমান, প্রেজেন্ট স্যার। তরিকুল ইসলাম সজল, প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান, স্যার মেহেদি নাকি মাহাদি? মাহাদি হাসান, এমডি মাহাদি হাসান, ইয়েস স্যার। জি তারপর স্যার। মাহিদুল ইসলাম, আল ফাহাদ হোসেন, প্রেজেন্ট স্যার। স্যার এখানে তো আমার রোলটা নাই 4104। একটু স্যার এই ধরনের ইস্যুতে একটু ওই যে আমাদের কোঅর্ডিনেটর যারা আছেন তাদের সাথে একটু আলোচনা করেন। মনে হয় কোনো কারণে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনও হয় নাই। করছিলাম আমি। হ্যাঁ, হয়তো কোনো করছিলাম কারণে তো আপডেট তাই। হয় নাই। একটু আচ্ছা 501 এ কথা বললেন। তো আমাদের তো এখন আরিফ স্যার নাই, আরিফ স্যার তো চলে গেছেন। সেই ক্ষেত্রে কোঅর্ডিনেটর যিনি আছেন তার সাথে একটু কথা বলেন। ইমাম হাসান, প্রেজেন্ট স্যার। সোহাগ চন্দ্র কোচ, মইনুল ইসলাম, মইনুল ইসলাম, জোবায়ের রহমান, আব্দুর রশিদ, প্রেজেন্ট স্যার। এমডি শাকিল, ইয়েস স্যার। এমডি নিশাত। ইয়েস স্যার। যে কারোটা মিস গেছে বা আগে ছিল এরকম কেউ? ওকে।